হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? সর্বপ্রথম তোমাদেরকে করোনা ভাইরাস থেকে নিজেকে সংরক্ষিত রাখার জন্য, সংক্রমণ থেকে রক্ষা করার জন্য, বাঁচার জন্য তোমাদের যে ধরনের নিরাপত্তা সমূহ তোমাদেরকে বলা হয়েছে সেটা তোমরা যথাযথভাবে পালন করবা। এটা হলো প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। তোমরা আমার ভিডিওগুলো দেখছো, আমার ভিউয়ার আস্তে আস্তে বাড়ছে, এটা আমার খুব ভালো লাগছে। তোমরা শেয়ার করছো, শেয়ার করার কারণেই হয়তো বা বেশি ভিউয়ার বাড়ছে। তো ইমেজ গ্রুপ অফ এডুকেশনের পক্ষ থেকে, ইমেজ গ্রুপ এডুকেশন কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইঞ্জিনিয়ারিং কলেজ, ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউট, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা জানো, কয়েকদিন থেকে আমি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে আমি আমার নলেজ তোমাদের মাঝে শেয়ার করছি। আমি ইতিমধ্যে 6-7টি ক্লাস নিয়েছি। আজকে লাইটটা কি কম মনে হচ্ছে আজকে, তাই না? লাইটটা কম মনে হচ্ছে। তো তোমরা জানো যে আমার এখানে হোয়াইট বোর্ড বা ড্রয়িং এঁকে দেওয়ার মতো সুযোগটা আমার নাই। এটা বলতে পারো কোয়ারেন্টাইন ইফেক্ট। আমাদের স্যারকে বলেছিলেন যে আপনার ব্ল্যাকবোর্ডটা অনেক ছোট হয়েছে, উনি বলেছিলেন কোয়ারেন্টাইন ইফেক্ট। তো আসলে তাই। যাই হোক, আমরা আসলে গল্পের ছলে থিওরিটাকেই আমরা বেশি প্রাধান্য দিচ্ছি, যে শুধুমাত্র আঁকলেই তো হবে না, আঁকার মাঝেও যে কথাগুলো বলতে হয়, যে জিনিসগুলো আমাদের অনেক সময় আমরা থিওরিগুলো স্কিপ করে যাই। ভিডিও টিউটোরিয়াল অনেক টিউটোরিয়াল আছে, যেখানে অনেক ভালো ভালো ইউটিউবে অনেক ভালো ভালো টিউটোরিয়াল আছে, আমার খুব ভালো লেগেছে। অনেক টিউটোরিয়াল আমি দেখেছি। তো হয়তো অনেক টিউটোরিয়ালে অনেকেই তোমার সার্চ করো না, অনেক টিউটোরিয়ালে হয়তো একটা কি পয়েন্টগুলো বাদ চলে যায়। এটা আসলে কারো দোষ না, এটা কথা বলতে গেলে কিছু স্কিপ হয়ে যাবে, আবার কিছু অপ্রয়োজনীয় কথা চলে আসতে পারে। তো এই জন্য অনেক টিউটোরিয়াল তোমাকে দেখতে হবে, অনেক ধরনের টিউটোরিয়াল। সিভিল ইঞ্জিনিয়ারিং তুমি চিন্তা করো যে আমি কলাম ডিজাইনটা আমি ইউটিউব থেকে শিখতে চাই। কলাম ডিজাইনের উপর দেখা যাবে যে ভালো ভালো আইআইটি ইন্ডিয়ার কয়েকজন প্রফেসরের টিউটোরিয়াল আছে, বুয়েটের টিচারের টিউটোরিয়াল আছে, হ্যাঁ, এরকম ডুয়েট থেকে পাস করা অনেক টিউটোরিয়াল আছে, অনেকই টিউটোরিয়াল আছে। তোমাকে কয়েকটা দেখতে হবে, যত দেখবা তত তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। একজন একটা টপিক্সের উপর ভালো জোর দিছে, সেই কোন জোর দেওয়াতে সেই টিউটোরিয়ালটা অনেক সুন্দর হয়েছে, সেই কারণে তোমাদের অনেক টিউটোরিয়াল দেখতে হবে। তবে এই টিউটোরিয়ালটা আমার কাছে মনে হচ্ছে যে আমরা যে ক্লাস করি, স্কুলে যে ক্লাসে রুমে যে ক্লাস করি, তো এটা তোমাদের যেরকম সহায়তা দেবে, আমি মনে করি যে ইউটিউব থেকে তোমরা যদি জ্ঞান লাভ করতে পারো, কোনো অংশেই কম হবে না, কোনো অংশে কম হবে না। তো যাই হোক, আমি আজকে তোমাদেরকে ফাউন্ডেশনের উপরে কিছুটা থিওরিটিক্যাল ক্লাস, আমি কিছুটা নলেজ শেয়ার করতে চাই। তো ফাউন্ডেশনের প্রথমে আমি চিন্তা করব যে যদি কোনো ফাউন্ডেশনের সয়েলের লোড বেয়ারিং ক্যাপাসিটি, সয়েলের ক্যাপাসিটি যদি দুর্বল হয়, এসপিটি ভ্যালু দুর্বল হয়, বা সয়েল টেস্ট রিপোর্ট থেকে যদি বলা হয় যে এখানে পাইল লাগবে, হ্যাঁ পাইল লাগবে, এবং স্ট্রাকচার ইঞ্জিনিয়ারও যদি সেটা রিকমেন্ড করে, ইঞ্জিনিয়ার যদি সেই হিসেবে যদি ডিজাইন করে, তাহলে আমাকে অবশ্যই পাইল যেতে হবে, পাইল করতে হবে। সেক্ষেত্রে একটা প্রজেক্টের ইঞ্জিনিয়ার তার পাইল করার কৌশলটা, অপারেশন সিস্টেমটা তাকে খুব ভালো করে জানতে হবে। আমি পাইল সম্পর্কে এর আগে কিছুটা বলেছিলাম যে পাইল বর্তমানে ডিজিটাল যুগে হাইড্রোস্ট্যাটিক পাইল ড্রাইভার আছে, এগুলো অন্য জায়গা থেকে কাস্টিং করে এখানে এসে ড্রাইভ করা যায়।
খুবই সহজ, এটা জানার কিছু প্রয়োজন নাই, এটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার সব কাজ করে দেবে। কিন্তু যদি এটা না হয়ে যদি আইসোলেটেড ফুটিং বা কাস্ট ইন সিটু পাইল করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই অপারেটরটা খুব ইম্পর্টেন্ট, যে কীভাবে আমরা পাইলের যে দুই ধরনের রড থাকে, পাইলে দুই ধরনের রড থাকে, একটা থাকবে হচ্ছে মেইন রড থাকবে, আর একটা যেমন কলামে যেমন টাই রড বা স্পাইরাল রড থাকে, সেরকম রডগুলোকে স্পাইরাল করে স্পাইরাল রড দেওয়া হয়। আমরা তোমাকে একটু উদাহরণ দিয়ে দেখাতে পারি। এটা আমার মেয়ের একটা খেলনা, হ্যাঁ, এটা আমার মেয়ের একটা খেলনা। যদি কাস্ট ইন সিটু পাইল এবং সার্কুলার পাইল হয়, সেক্ষেত্রে পাইলের যে মেইন রড থাকবে, সেই মেইন রডের কিন্তু একটা ফর্মুলা আছে। মিনিমাম দেখা যাচ্ছে যে 5টা রড 16 মিলি রড দিতে হয়, মিনিমাম 5টা 16 মিলি রড দিতে হয় ফুল সার্কেলে। এটা ডিপেন্ড করবে হচ্ছে সেই পাইলের সার্কুলার এরিয়াটা কত, ক্রস সেকশন এরিয়াটা কত, ঠিক আছে? তো এরিয়া যা হবে, তো নর্মালি দেখা যাচ্ছে 1% বা 0.6 থেকে 1% রড ক্রস সেকশন থেকে, ক্রসের 0.5 থেকে 1% রড এটা দিতে হয়। সেক্ষেত্রে দেখা যায় যে 5টা 16 মিলি রড হতে পারে, 5টা 20 মিলি হতে পারে, 6টা 16 মিলি রড হতে পারে, 6টা 20 মিলি রড হতে পারে। তবে এখানে কংক্রিটের যে স্ট্রেংথ থাকবে, কংক্রিটের স্ট্রেংথটা অবশ্যই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যে নোটটা দেবে, সেই নোটটাতে লেখা থাকবে কত গ্রেডের কংক্রিটে লাগবে। আবার এখানে রেইনফোর্সমেন্ট যেটা আছে, অর্থাৎ রড যেটা আছে, এখানে রডের যে 50, 100, 500 ডাব্লিউ রড বা 72 গ্রেড রড, 60 গ্রেড রড, 40 গ্রেড রড, এখানে রডের ইফেক্টটা এখানে বেশি। আচ্ছা, এখন 5টা রড 6টা রড যে রডটাই দিই না কেন, যে রডটাই আমরা দিই না কেন, সেই রডগুলো প্লেস করবো আমরা এমন একটা সাইজে। আমার যদি 20 ইঞ্চি ধরুন, 20 ইঞ্চি আমার বোরহোলটা হবে, পাইল যদি 20 ইঞ্চি হয়, তাহলে 20 ইঞ্চি পাইল হলে আমাকে 1.5 ইঞ্চি করে 3 ইঞ্চি করে ক্লিয়ার কভার দিতে হবে। মাটির নিচে সব 3 ইঞ্চি করে ক্লিয়ার কভার দিতে হবে। সেই ক্লিয়ার কভারটার পরে কিন্তু একটা কি থাকে, সেই রডগুলোকে এরকম করে স্পাইরাল রিং থাকে। এই রিংয়ে 5টা রড যদি হয়, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হতে হবে, অর্থাৎ একটা থেকে আরেকটা দূরত্ব সেম হবে। এখানে একটা থেকে আরেকটা দূরত্ব সেম হবে। কাউসার হোসেন এসছো, আবুল খায়ের, থ্যাংক ইউ সবাইকে। তো এখানে এই রডগুলো তো অবশ্যই ইউনিফর্ম হতে হবে। দেখা গেলো যে একটা থেকে আটটা দূরত্ব এখানে 5 ইঞ্চি, আর পরটা থেকে আটটা 4 ইঞ্চি, আটটা থেকে আটটা 6 ইঞ্চি, এরকম যাতে না হয়। এটা ইউনিফর্মলি, অর্থাৎ একটার সাথে আরেকটা যে দূরত্বটা হবে এটা কিন্তু সেম হবে। এখানে যে এখানে ক্লিয়ার কভার আমরা বলেছি যে মাটির নিচে ক্লিয়ার কভার 3 ইঞ্চি হবে, 3 ইঞ্চি একটা সিসি ব্লক হবে। অনেক ক্ষেত্রেই এই সিসি ব্লকের পরিবর্তে দেখা যাচ্ছে যে রড দিয়ে একটা চেয়ার, রড দিয়ে এমন একটা শেপ বানানো হয় যেটা মেইন রড থেকে দুটো স্পাইরালের সাথে ওয়েল্ডিং করে দেয়, দিয়ে এই ধরনের একটা শেপের একটা ইউ শেপের একটা রড বানায়া দুই মাথায় ওয়েল্ডিং করে দিচ্ছে। এভাবেও আমরা ক্লিয়ার কভার মেনটেন করতে পারি। এবং সেক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যদি রেইনফোর্সমেন্ট হয়, অর্থাৎ রড দিয়ে যদি আমরা ক্লিয়ার কভার মেনটেন করতে চাই, এই রডটা যাতে সরাসরি মাটির সংস্পর্শে না আসে, সেজন্য কী করতে হয়, সেজন্য যেটা আমরা বাস্তবে দেখেছি, সেটাতে স্কচ টেপ দিয়ে এটাকে খুব সুন্দরভাবে পেঁচায় রাখে। কিন্তু আমরা যদি সিসি ব্লকটা যদি দিই, এই সিসি ব্লক দিলে এটা সিসি ব্লকটা আমরা যদি দিতে পারি, তাহলে আমাদের কিন্তু এটার প্রয়োজন নাই। সিসি ব্লক দিয়ে আমরা 3 ইঞ্চি ক্লিয়ার রাখতে পারি, আবার রড দিয়েও এটা চেয়ার সিস্টেম মাধ্যমে ওয়েল্ডিং করে আমরা এটা করতে পারি।
পাইলের ক্ষেত্রে যে আমরা স্পাইরাল রিংটা দিচ্ছি আমরা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে স্পাইরালের একটা রিং থেকে, এটাকে রিং যদি বলি আমরা, যেটা ঘুরছে এটা যদি একটার সাথে একটা যদি লেগে যেত তাহলে রিং বলতাম, যেহেতু লাগে নাই এটা রিং না, তাই আমরা আপাতত রিংই বলি। একটা এখান থেকে এই পরেরটা, এখান থেকে পরেরটা একই ডিস্টেন্স, এখান থেকে এই দূরত্বটা হবে, এখান থেকে এই দূরত্ব তাই হবে, এখান থেকে দূরত্ব তাই হবে, এখান থেকে এই দূরত্ব তাই হবে। এই দূরত্বটাকে বলা হয় পিচ, এই দূরত্বটাকে বলা হয় পিচ। আমরা এই রিংটাকে, এটা দেখা যাচ্ছে নর্মালি 8 থেকে 10 mm রডই হয়, নর্মালি এটা 8 mm থেকে 10 mm রডটা হয়ে থাকে। তো এটা এই ডিস্টেন্সের, এই যে পিচের উপর ডিপেন্ড করে কিন্তু এটা সার্কুলারে ঘুরবে, সার্কুলারে এটা ঘুরবে, এবং এটা কাস্টিং সিটু পাইলে এটা মেইনলি লাগে। আর প্রিকাস পাইলে নর্মালি সার্কুলার পাইল হয় না, করা যাবে সার্কুলার পাইল না, যেটা রেক্টেঙ্গুলার পাইলে এটা এখানে ইউজ হয়ে থাকে। রেক্টেঙ্গুলার পাইল ইউজ করলে সেক্ষেত্রে আমাদের স্পাইরাল রিং হবে না। আমাদের কলামে যে ধরনের রিং হয়, টাই রড হয়, টাই হয়, ঠিক ওই রকম রেক্ট্যাঙ্গেল হবে। সেক্ষেত্রেও আমাদের ওখানে 3 ইঞ্চি করে ক্লিয়ার কভার রাখতে হবে। তো বন্ধুরা, ইঞ্জিনিয়ার নুর আলম সাহেব, থ্যাংক ইউ। টাইলের বিষয়ে কাজ করার আগে টাইলে কী ধরনের ইনস্ট্রাকশন দেওয়া আছে জেনারেল নোটসে বা ইঞ্জিনিয়ার যে ড্রয়িংটা দেবে সেই অনুসারে কাজটা করতে হবে। খুব সাবধানে কাজটা করতে হবে, কারণ আমরা জানি যে কাস্টিং সিটু পাইল যখন করা হয় তখন দেখা যাচ্ছে 60 ফিট 70 ফিট ডেপথ, এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল থেকে এত ডেপথে আমাকে পাইলটা করতে হয়। সেক্ষেত্রে কিন্তু আসলে খালি চোখে দেখা সম্ভব নয়। রডটা যখন প্লেস করা হয়, প্লেস করার পর কনক্রিট ঢালাই করা হয়, তখন সেখানে কনক্রিট ঢালাই পুরো অপারেশনের মধ্যে একটা টিমি পাইপ থাকে। এই টিমি পাইপটার লেন্থ অনুসারে কিন্তু কনক্রিটিং করা হয়। যদি এই টিমি পাইপের লেন্থটা, যদি এটা ওজন উপরের দিক তুলব, সেই তোলাটা যদি আমাদের একটা নির্দিষ্ট লেন্থ আছে, এর বেশি উঠে ফেলি, সেক্ষেত্রে উঠে ফেললে ক্যাভিং হবে। অর্থাৎ এই যে হোলটা আছে আমাদের, হোল থেকে যে মাটিগুলো আস্তে আস্তে লুজ হয়ে পড়ে যাবে, এই লুজ হয়ে পড়ে যাবে ক্যাভিং বলে। লুজ হয়ে যদি পড়ে যায়, কনক্রিট কিছু ঢালাই হওয়ার পরে যদি পরবর্তী ঢালাইয়ের আগেই একটা যে সময় পাই, টিমি পাইপ যদি উঠে ফেলি, তাহলে ওই জায়গাতে ওই যে উঠার কারণে নিচের কনক্রিট আর টিমি পাইপ যদি উপরে উঠে যায়, গ্যাপটা যে হয়, এই গ্যাপে কী হবে, ক্যাভিং হবে। এই ক্যাভিং হওয়া কাস্টিং সিটু পাইলের জন্য মারাত্মক ক্ষতিকর, এটা খালি চোখে দেখা যায় না। তার মানে রড থাকবে কিন্তু কনক্রিট থাকবে না, কিছু জায়গায় রড থাকবে, কনক্রিট থাকবে না। হানিকম, যেমন কলামে হানিকম দেখা যায়, ভিতরে তো হানিকম হচ্ছে বাট দেখা যাচ্ছে না ভালো, খুব ম্যাক্সিমাম ক্ষেত্রেই কোনো না কোনো কিছু না কিছু হানিকম হয়ে যাচ্ছে, যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। এই জন্য কাস্টিং সিটু পাইলটা বর্তমান যুগে যদি অ্যাভয়েড করা যায়, আমরা অবশ্যই অ্যাভয়েড করব। কাস্টিং সিটু পাইলের মধ্যে প্রিকাস্ট পাইল আমরা ব্যবহার করব। এটা যে লিমিটেশনস আছে, হাইড্রোলিক স্ট্যাটিক পাইল যে লিমিটেশনস আছে, সেটা হচ্ছে যে বড় জমি হতে হবে, তারপর হচ্ছে যে সেখানে কমিউনিকেশন করার জন্য একটা ভালো উইথে একটা প্রশস্ত রোড দরকার হবে। এগুলো যদি থাকে তাহলে আমরা অবশ্যই প্রিকাস্ট পাইলটাকে আমরা সাজেস্ট করব। টাইলের পরে এবার আসি আমরা আইসোলেটেড কলাম ফুটিং। আইসোলেটেড ফুটিংটা কি হচ্ছে, আমরা সেদিন বলেছিলাম যে আইসোলেটেড ফুটিংটা হচ্ছে একটা কলামের নিচে একটা ফুটিং থাকবে। ফুটিং মানে এটা সার্কুলার একটা বেস থাকবে, যে লোডটা, কলামের লোডটা যার উপর সে ট্রান্সফার করবে। সেটা কীরকম হতে পারে আমি দেখাচ্ছি। আমাদের কলামটা যদি সার্কুলার হয়, তাহলে এটা একটা সার্কুলার কলাম হবে। এই যে তার ক্রস সেকশনটা একটা বৃত্ত, ঠিক আছে, এটা সার্কুলার কলাম হবে। এখানে স্ল্যাব থেকে বিমে লোড যাবে, বিম থেকে কলামে লোড আসবে।
যেরকম একটা ফ্লোরের একটা নির্দিষ্ট এরিয়ার লোডটা একটা কলামে আসবে, সেই কলামটা যখন বিভিন্ন ফ্লোরে যখন এরকম 5তলা 10তলা 20তলা বিল্ডিং যখন হবে, প্রতিটা ফ্লোর থেকে বিভিন্ন অংশ একটা করে লোড নেবে। লোড নিতে 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 যখন আমরা গ্রাউন্ড ফ্লোরে যখন আমরা ফাউন্ডেশনে আসবো, তখন উপরে যত স্ল্যাব আছে, যত স্ট্রাকচারে যত মেম্বার আছে, সমস্ত মেম্বারের লোডগুলো কিন্তু আলটিমেটলি কলাম দিয়ে ট্রান্সফার করা হয়। কোথায়? মাটিতে। তো কলামটাকে সরাসরি মাটির উপরে ছেড়ে দেওয়া যায় না, কলামটাকে কখনো মাটির উপরে ছেড়ে দেওয়া যায় না। তাহলে লোডে কী হবে? যে পরিমাণ লোড থাকে সেই লোডে মাটির নিচে মাটি দিয়ে এটা ঢুকে যাবে। ঠিক আছে? তো কী করা হয়? এই জন্য এই কলামের নিচে বিভিন্ন শেপের একটা বেস দেওয়া হয়। এরকম একটা বেস, এটা ধরে নিচ্ছি এটা বড় একটা কলামের সাইজ আছে, বেশ বড় মাপের একটা ডাইমেনশন একটা বেস থাকবে। এই বেসটাকে আমরা বলবো ফুটিং। বন্ধুরা, এর আগে একটু বলে নিই যে পাইল যদি হয়, পাইলের উপরে কী থাকে? পাইলের উপরে পাইল ক্যাপ থাকে। জাস্ট পাইল ক্যাপ যেরকম, যদি পাইল না থাকে, এই পাইল ক্যাপটা একই ধরনের শেপের হতে পারে, কিন্তু ডিজাইনটা একটু আলাদা। সেই পাইল ক্যাপটা হতে পারে যে নিচ থেকে একটা পাইল আসছে, এই তো পাইল। এই পাইলের উপরে কিন্তু একটা বড় ধরনের একটা নির্দিষ্ট ডাইমেনশনের কিন্তু একটা মেম্বার থাকবে। সেই মেম্বারটার ডাইমেনশন অবশ্যই পাইলের যে সেকশনটা হবে তার চেয়ে বড় হবে, এবং সেটার একটা নির্দিষ্ট ডাইমেনশন আছে। তো আমরা সেটা একটু আলোচনা করে নিই। তো এটাকে পাইলের উপরে একটা পাইলের উপরে এটা দেখতেছি আমি, এটার নাম হচ্ছে পাইল ক্যাপ। যদি এখানে 3টা 4টা 5টা পাইল থাকতো একটা কলামের নিচে, তাহলে এটাকে পাইল ক্যাপ বলতাম। এই পাইল ক্যাপের কাজ হচ্ছে সবগুলো পাইলকে গ্রুপ অ্যাকশন তৈরি করা, যাতে করে কলাম থেকে যে লোডটা আসবে সে লোডটা একদম ইউনিফর্মলি সমস্ত পাইলে ট্রান্সফার করে। এই পাইল ক্যাপটা হচ্ছে, এই যে পাইল ক্যাপ যদি হয়, এই পাইল ক্যাপ থেকে পাইল ক্যাপের ডাইমেনশনটা কত হবে? একটা পাইল থেকে নর্মালি একটা পাইলের দূরত্ব, কাস্ট সিটু পাইল হোক আর প্রিকাস্ট পাইল হোক, এটা 3 টাইমস অফ পাইল ডায়ামিটার। পাইল ডায়ামিটার যা হবে তার 3 গুণ স্পেসিং হবে একটা পাইলের সেন্টার থেকে আরেকটা পাইলের সেন্টার। অর্থাৎ একটা পাইল যদি আমাদের 18 ইঞ্চি হয়, একটা পাইল যদি আমাদের 18 ইঞ্চি ডায়া যদি হয়, এর অর্ধেক হচ্ছে 9। তারপরে এখানে একটা পাইল আছে, ধরে নিচ্ছি এই পাইলের সেন্টার, আর এখানে একটা পাইল আছে, তাহলে এই পাইলের সেন্টার, এই পাইলের সেন্টার হবে হচ্ছে 18 ইঞ্চি মানে 1.5 ফিট, 3 গুণ মানে হচ্ছে 4.5 ফিট। এটা অনেক সময় 4.5 ফিট না হয়ে এটা 4 ফিট থেকে 4.5 ফিট, 3 টাইমসের কম বা বেশি, একটু ভেরি করে, মানটা আমার মনে নেই। তোমরা জানো যে আমার হাতে বই নেই, কিছু নাই, একটু যে প্রিপারেশন নেব তার আমার সুযোগ নাই। অবশ্যই ইন্টারনেট থেকে আমি দেখে নিতে পারতাম, আসলে এরকম সময় হয়নি। প্রায় 3 গুণ, একটু বেশি দিলেও সমস্যা নাই, একটু যে কম যে এটা 4.25 ফিট দেওয়া যাবে না তাও না, একটা প্রায় 3 গুণই হয়ে থাকে। আচ্ছা, তাহলে এবং 3 গুণ যখন যদি ধরে নিই যে এখানে 2টা পাইল, এই যে এখানে 2টা পাইল আছে, ছোটো দিকে এখানে একটা পাইল আছে, এখানে একটা পাইল আছে। একটা পাইল থেকে পাইলের যে আউটার সারফেস আছে, আউটার লাইন যেটা আছে, আউটার লাইন মানে বুঝাচ্ছি এটা পাইলের আউট থেকে একটা নির্দিষ্ট একটা মিনিমাম একটা ডাইমেনশন আছে, যেটা পাইল ক্যাপের উপরে পাইল ক্যাপটা এক্সটেন্ড হবে, পাইল ক্যাপটা বেশি থাকবে। এটা যদি পাইল হয়, এই পাইল থেকে এইদিকে একটু এক্সট্রা ঢালাই থাকবে, এখান থেকে এইদিকে একটু এক্সট্রা ঢালাই থাকবে, চতুর্দিকে এক্সট্রা ঢালাই থাকবে। সেই এক্সট্রা ঢালাইটা হচ্ছে, এটা সম্ভবত এটা মিনিমাম 6 ইঞ্চি, 8 ইঞ্চি 9 ইঞ্চি, মিনিমাম 6 ইঞ্চি। তার মানে দুটো পাইলের মধ্যবর্তী দূরত্ব যদি সেন্টার টু সেন্টার যদি আমাদের 4.5 ফিট হয়, সেক্ষেত্রে ওই দুটো পাইলের আবার দুই পাশে কিন্তু 9 ইঞ্চি 18 ইঞ্চি আবার থাকলো, তাহলে 4.5 ইঞ্চি, 4.5 ফিট, আর হলো 18 ইঞ্চি, 9 18 ইঞ্চি, তাহলে 4.5 ইঞ্চি, আর হচ্ছে 4.5 ফিট, আর হলো 1.5 ফিট, হলো 6 ফিট। তার মানে এক পাইলের আউট এখান থেকে এই আউট থেকে আবার এটা এখানকার
আউট যদি চিন্তা করি তাহলে 6 ফিট। তারপর আবার বন্ধুরা কি বলেছি আমি, তারপরে এটা আরও মিনিমাম 6 ইঞ্চি ক্লিয়ার রাখতে হবে। দুই পাশে যদি ক্লিয়ার রাখি তাহলে 6 6 12 ইঞ্চি, তার মানে 7 ফিট। তার মানে যদি ডবল পাইল হয়, একটা পাইল ক্যাপের নিচে যদি দুটো পাইল থাকে, তাহলে এটার লম্বার যে ডিরেকশনটা হবে এটা কমপক্ষে 7 ফিট হবে। বুঝতে পেরেছ? আচ্ছা, যদি দুটো পাইল যদি হয় তাহলে দুটো পাইলের লেন্থ বরাবর হবে 7 ফিট। আর পাশাপাশি কত হবে? পাইলটা হচ্ছে আমাদের 18 ইঞ্চি, আর দুই পাশে 6 6 1 ফিট, তাহলে হলো 18 আর হলো 12 ইঞ্চি, 30 ইঞ্চি। এইভাবে দুই পাইলের যে পাইল ক্যাপটা হয় সেটার ডাইমেনশনটা নর্মালি 2.5 ফিট বাই 7 ফিট হয়ে থাকে। 2.5 ফিট বাই 7 ফিট হয়ে থাকে। ঠিক এভাবেই যতগুলো পাইল হবে সেই পাইলের সবগুলো পাইলের সেন্টারগুলো যোগ করার পরে ওটা আউট থেকে কমপক্ষে 6 ইঞ্চি করে যদি আমরা একটা পেরিমিটার যদি আমরা আঁকতে পারি, তাহলে সেটা হবে সেই পাইলের ডাইমেনশন। তাই পাইলের ডাইমেনশনটা কোত্থেকে আসছে? পাইল ক্যাপের ডাইমেনশনটা কোত্থেকে আসছে? পাইল ক্যাপের ডাইমেনশনটা আসছে হলো পাইল, কয়টা পাইল আছে সেই পাইল থেকে পাইলের দূরত্বগুলো কত সেটা আমরা অটোক্যাডে খুব সুন্দর করে আমরা রাখতে পারি। সেটা আঁকার পরে পাইলের যে আউটসাইড আছে, আউটসাইড থেকে আমরা 6 ইঞ্চি এক্সটেনশন করে দেবো। সব দিকে কমপক্ষে 6 ইঞ্চি এক্সটেনশন করে দিয়ে যে মাপটা আমরা পাবো সেই মাপটা হচ্ছে আমাদের পাইল ক্যাপের ডাইমেনশন। পাইল ক্যাপে যদি কমপক্ষে দুটো পাইল থাকে, মিনিমাম দুটো পাইল থাকে, আমরা বলেছি যে পাইল নর্মালি একটা। আসিফ শাহরিয়ার স্যার, আপনি কেমন আছেন? শরীরটা কেমন আপনার? আপনাকে দেখি না। আপনি জানেন যে আমরা শিক্ষকদের সাথে আলোচনা করেছিলাম, আপনি সেদিন উপস্থিত থাকতে পারেন নাই মিটিংয়ে, আপনি অসুস্থ ছিলেন, যে আমরা অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছি। আপনি সেটা আমাদের প্রিন্সিপাল স্যারের সাথে আলোচনা করে কিভাবে আপনি আপনার ছাত্রদের সাথে কথা বলে আপনি আপনার লাইভ ক্লাসটা নেবেন। এটা একাডেমিক লাইভ ক্লাস, আমার মতো না। হ্যাঁ, আমার মতো না, এটা একাডেমিক ক্লাসটা নেবেন, এটা আপনারা খুব দ্রুত ব্যবস্থা করেন। আচ্ছা, পাইল ক্যাপ। তো পাইল ক্যাপটা আচ্ছা, এরপরে যদি পাইল না হয়ে যদি ফুটিং হয়, আইসোলেটেড ফুটিং হয়, অর্থাৎ এটা কলাম, এই কলামের নিচে একটা ফুটিং আছে, আমরা ধরে নিচ্ছি বেগুনি কালারটা একটা ফুটিং। এই ফুটিংটি এখানে আমাদের ডাইমেনশনটাতে বলা আছে একদিকে কম একদিকে বেশি, এটা রেক্ট্যাঙ্গেল, তার মানে এটা রেক্ট্যাঙ্গেল ফুটিং। আমি এর আগে বলেছি যে ফুটিং যদি স্কোয়ার ফুটিং হয়, ফুটিং যদি স্কোয়ার হয়, অর্থাৎ এখানে 6 ফিট বাই 6 ফিট যদি হয়, 10 ফিট বাই 10 ফিট যদি হয়, 5 ফিট 5 ফিট, এরকম স্কোয়ার ফুটিং যদি হয়, তাহলে আমাদের কাজের জন্য অনেক সুবিধা হয় এবং এটা ইকোনমিক হয়। সবচেয়ে ইকোনমিক হবে স্কোয়ার ফুটিং, স্কোয়ার এবং আইসোলেটেড ফুটিং। যাই হোক, আমার এখানে এই মুহূর্তে আমার কাছে এটা একটা অবজেক্ট ছিল, সেই অবজেক্টটাকে আমি বলছি এটা এই অবজেক্টের কর্নারগুলো যোগ করলে যে সেন্টারটা পাবো এটাই বলছি, এই অবজেক্টের পাইল ক্যাপাসিটি, এবং এটা আমাদের রেক্ট্যাঙ্গেল হোক আর স্কোয়ার সার্কুলার কলাম হোক, এটার যে সেন্টার পাবো সেই সেন্টার, এই সেন্টারটা কিন্তু এক জায়গায় হতে হবে, এটা একদম ভুল করা চলবে না। তাহলে আমরা এবার আসি ফুটিংটা। ফুটিংয়ের উপরে আমাদের কলাম থাকতে পারে, সার্কুলার কলাম থাকতে পারে, স্কোয়ার কলাম থাকতে পারে, রেক্ট্যাঙ্গেল কলাম থাকতে পারে। কলামটা যদি এরকম হয়, এটা কিন্তু আমরা বলবো রেক্ট্যাঙ্গেল কলাম, এটা আমরা বলবো রেক্ট্যাঙ্গেল কলাম। মনে রাখতে হবে কলামের সমস্ত রড, ভার্টিক্যাল সমস্ত রড কিন্তু ফুটিংয়ের নিচে ঢুকে যায়, ফুটিংয়ের নিচে ঢুকে যায়, এবং ঢুকে যাওয়ার কারণে কোন পর্যন্ত ঢুকে যাবে? ফুটিংয়ের যে রড থাকবে সেই রডের উপরে কিন্তু কলামের রডটা এসে এল করে বসবে। কলামের যে রডটা আছে সেই রডটা এই ফুটিংয়ের বটমে কিন্তু কি হয়? রেইনফোর্সমেন্ট হয়, রড থাকে, সেই রডের উপরে এল করে বসবে, এল করে বসবে।
এল করে বলবো, এল করে বলবো। এটা আমি রড চিন্তা করছি, এরকম এল করে বলবো, এবং এটা 90 ডিগ্রি হবে। এবং এই যে এল নিচের যে এই অংশটুকু কতটুকু 90 ডিগ্রি হবে সেটা কিন্তু একটা ডাইমেনশন আছে। এটা নর্মালি এটা 12 ইঞ্চি থেকে 18 ইঞ্চি হয়ে থাকে, 12 ইঞ্চি থেকে 18 ইঞ্চি হয়ে থাকে। আমরা সেদিন বলেছি যে আমরা যে কলাম যখন আঁকি একটা লাইন আঁকি, তাই না? সেদিন আমরা সুতাতে দেখিয়েছিলাম এরকম একটা লাইন আঁকি, তাই না? কিন্তু আমরা যখন রেইনফোর্সমেন্ট যখন দেখাবো তখন কিন্তু একটা লাইন আঁকলে কিন্তু হবে না। যদি লোড দেখাতে চাই সেক্ষেত্রে কিন্তু এরকম একটা লাইন আঁকালে চলবে। কিন্তু আমরা যদি রেইনফোর্সমেন্ট দেখাতে চাই তখন কিন্তু 3 ডাইমেনশনাল আঁকতে হবে। 3 ডাইমেনশনাল না আঁকলে কিন্তু হবে না। অথবা 2 ডাইমেনশনাল এঁকেও করা যাবে। যেমন কলামের সেকশনটা, এটা কলামের সেকশন, এখানে আমরা বিভিন্ন রডগুলো এখানে আমরা দেখাও আমরা কিন্তু করতে পারি কাজটা। আমরা কি বললাম যে কলামের যে রডটা আছে, ভার্টিক্যাল রডটা আছে, সে এসে কি করবে, পাইল ক্যাপে যে রডটা আছে তার উপরে এল হয়ে বসবে, তাই না? এল হয়ে বসবে, এরকম এল হয়ে বসবে এভাবে। এখানে তারপরে এখানে কনক্রিটিং হচ্ছে, কাস্টিং হচ্ছে। সেই কারণে এই যে রডের সাথে রডের বন্ধন করে দিয়ে তারপরে কাস্টিং করার কারণে এই জয়েন্টটা হয়ে যাচ্ছে কি, এই জয়েন্ট হয়ে যাচ্ছে ফিক্সড জয়েন্ট। ঢালাই না করা পর্যন্ত এটা কিন্তু ফিক্সড জয়েন্ট হতো না, ঢালাই করার পর এটা কিন্তু ফিক্সড জয়েন্ট হবে। যারা আমার ভিডিও দেখছো সবাইকে ধন্যবাদ। ইমেজ গ্রুপ অফ এডুকেশনের পক্ষ থেকে, আবুল হোসেন কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইঞ্জিনিয়ারিং কলেজের পক্ষ থেকে, ইমেজ পলিটেকনিকের পক্ষ থেকে। তো আমি ফুটিংয়ে আসি। ফুটিংয়ের ক্যারেক্টারটা কী? ফুটিংয়ের ক্যারেক্টার হচ্ছে যে এটা যদি আমাদের ফুটিং হয়ে থাকে, এটা আমি রেক্ট্যাঙ্গেল বলছি, রেক্ট্যাঙ্গেল দিয়ে আলোচনা করি। এটা আমাদের যদি ফুটিং হয়ে থাকে তাহলে ফুটিং নিচে কোনো কলাম থাকবে না, ফুটিং নিচে জাস্ট কী থাকবে, মাটি থাকবে। ফুটিং নিচে অনেক ক্ষেত্রে আমরা দু ধরনের কাজ করে থাকি। এর নিচে 3 ইঞ্চি আমরা ব্রিক সোলিং করে থাকি। ব্রিক সোলিং অর্থাৎ একটা ব্রিক এর হাইট হচ্ছে 3 ইঞ্চি হাইট, এরকম করে একটার পর একটা ফুটিংয়ের নিচে আমরা দিয়ে থাকি। কারণটা হচ্ছে যে ফুটিংয়ের নিচে যে মাটিটা অনেক ক্ষেত্রে এমনভাবে কাটা হচ্ছে বা সেটা হয়তো বা সমতল না হতে পারে, এটা একটা হতে পারে। 2 নম্বরটা হচ্ছে যে মাটিতে পানি থাকার কারণে সবসময় একটু পানি ভেজা থাকতে পারে, 2 ইঞ্চি 3 ইঞ্চির মতো করে পানি থেকে থাকতে পারে। সেক্ষেত্রে আমরা যদি ব্রিক সোলিংটা করি দেখা যাচ্ছে যে পানিটা ব্রিকের নিচে চলে যাচ্ছে বা ব্রিকের ফাঁকে চলে যাচ্ছে, টপ উপরেরটা আমরা ফ্রি পাচ্ছি। এবং ব্রিক সোলিংটা ব্রিকগুলো একটার পর একটা সাজানোর পরে অনেক ক্ষেত্রে আমরা বালি দিয়ে একটা ব্রিকের সাথে আরেকটা ব্রিকের যে জয়েন্ট আছে সেই জয়েন্টটা আমরা কি বালি দিয়ে ভরাট করে দিচ্ছি। এটা না দিলেও কোনো সমস্যা নাই, দিলেও কোনো সমস্যা নেই। অনেক ক্ষেত্রে আমরা কী করছি, অনেক ক্ষেত্রে যেটা করছি ব্রিক সোলিং দিচ্ছি, তার উপরে আবার একটা কনক্রিটে ঢালাই দিচ্ছি, সিসি ঢালাই দিচ্ছি, সিসি 3 ইঞ্চি হোক 4 ইঞ্চি ঢালাই দিচ্ছি। এটা দিলে যেটা হয়, তা আমি মনে করি এটা সব ক্ষেত্রে দেওয়ার প্রয়োজন নাই। ব্রিক সোলিং দিয়ে যদি আমি সেখানে যদি পানিটা কাটকাতে পারি, লেভেল করাতে পারি, তাহলে আর কোনো সিসি ওয়ার্কের প্রয়োজন নাই। নাদির জামান, থ্যাংক ইউ। কিন্তু যদি দেখা যাচ্ছে না আমি পানি আটকাতে পারতেছি না, সিচুয়েশন ফিল্ড ডিমান্ড যদি ঢালাই হয় সেক্ষেত্রে আর ব্রিক সোলিংয়ের প্রয়োজন। আমি অনেক ড্রয়িংয়ে দেখেছি যে ব্রিক সোলিংও দিচ্ছে তারপর সিসি ওয়ার্কও দিচ্ছে। তা আমি যেটা ফিল করি যে সিসি ওয়ার্ক দেওয়ার চেয়ে আমি যদি 3 ইঞ্চি সিসিটা আমি যদি ফাউন্ডেশন অর্থাৎ ফুটিংয়ের ডেপথ বাড়াই দিই, এটা অনেক বেশি কাজের, তাহলে আমরা এবার আসি হলো এটা ফুটিং কীভাবে অ্যাকশনটা করে, ফুটিংয়ের রডটা কোথায় প্লেস করতে হয়। এবার তোমরা খুব ভালো করে দেখো, এটা আমার ফুটিং, এখান থেকে
উপর থেকে 10-20 তলা লোড এসে ফুটিংয়ের উপরে যে ফুটিং বা পায়ের ক্যাপের উপরে যে অংশটুকু থাকে কলামের এটা বলে শর্ট কলাম অথবা প্যাডেস্টাল কলাম। এই প্যাডেস্টাল কলাম কিন্তু কাজ কি? প্যাডেস্টাল কলাম কিন্তু ওই বরাবর যতগুলো কলাম আছে একদম টোটাল হাইট পর্যন্ত সমস্ত লোডটা কিন্তু এই প্যাডেস্টাল কলাম কিন্তু বহন করে। তার মানে কি, আমাদের দোতলার ছাদের কলামের ডাইমেনশন রেইনফোর্সমেন্ট আর প্যাডেস্টাল কলামের রেইনফোর্সমেন্ট কি কম হবে? মোটেই কম হবে না, কারণ উপরের সমস্ত হাইটের যে লোডটা আছে ওই বরাবর সমস্ত লোড কিন্তু প্যাডেস্টাল কলামে আসে। এই যে এই প্যাডেস্টাল কলাম যে ডিজাইনটা করব আমরা, এই প্যাডেস্টাল কলামের ডিজাইন এবং গ্রাউন্ড ফ্লোরের ডিজাইন আমরা সেম ধরে নিই। আমরা ধরে নিই যে প্যাডেস্টাল কলামের যে লোডটা আছে গ্রাউন্ড ফ্লোরে সেম লোড আছে, কিন্তু প্যাডেস্টাল কলামের ডাইমেনশনটা একটু বেশি হয়, গ্রাউন্ড ফ্লোরের কলামের ডাইমেনশনটা একটু কম হয়। এই কমটা হচ্ছে শুধু ক্লিয়ার কভারে। সবসময় মনে রাখবা, মাটির নিচে যে মেম্বারগুলো থাকবে সেই মেম্বারগুলো যেহেতু ভেজা মাটি থাকে, মাটি পানির সংস্পর্শে থাকে, সেই কারণে রড যাতে খুব সহজেই পানির সাথে সংস্পর্শে না আসতে পারে, সেই জন্য এখানে ক্লিয়ার কভার বেশি দিতে হবে। কারণ রডের প্রধান শত্রু বায়ু এবং পানি, রডের সবচেয়ে বড় শত্রু হচ্ছে বায়ু এবং পানি। এই কারণে রডের, কিন্তু কলামের বলিনি, রডের কিন্তু কনক্রিটের কিন্তু সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে পানি। খুব মনে রাখবা, রডের খারাপ বন্ধু হচ্ছে পানি, কিন্তু কনক্রিটের ভালো বন্ধু হচ্ছে পানি। কারণ কনক্রিট যখন আমরা ঢালাই করি, তোমরা জানো যে ঢালাই করলে কিউরিং করতে হয়। ফয়েজুর রহমান ফয়েজ, আমার বুয়েটের ছোট ভাই, কেমন আছো তুমি? থ্যাংকস ফর ওয়াচিং। আচ্ছা, তার মানে খুব মাটির নিচে কনক্রিট থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু মাটির নিচে কনক্রিট ছাড়া যদি আমরা সরাসরি রড বা স্টিল ঢুকাই দিই, সেটা কখনোই হবে না। কারণ রড বা স্টিলের সবচেয়ে বড় শত্রু হচ্ছে পানি এবং বাতাস। না, পানি বলবো আমরা, হ্যাঁ, বাতাস আমরা বলবো না, অতটা বলবো না, বাতাসও আছে, পানি খুব বেশি খারাপ। সেই কারণে দেখবা যে আমাদের সারা বিশ্বে যে পরিমাণ স্ট্রাকচার হচ্ছে, তার ম্যাক্সিমামই কিন্তু দেখবা যে স্টিল স্ট্রাকচার, যত বড় স্ট্রাকচার হচ্ছে, আমাদের দেশেও তো অনেক বড় স্ট্রাকচার হয়েছে, সেই স্ট্রাকচারটা কিন্তু দেখবো যে মাটির নিচে কিন্তু আরসিসি স্ট্রাকচার, মাটির নিচে আরসিসি স্ট্রাকচার করে তারপর কিন্তু তার স্টিল স্ট্রাকচার যাচ্ছে। কারণ একটাই, কারণ স্টিলকে পানির সাথে সংস্পর্শে আনা যাবে না। তবে মাটির নিচে যে স্টিল দেওয়া যাবে না তা না, কনক্রিট ছাড়াও কিন্তু করা যাবে। যেমন উন্নত বিশ্বে অস্ট্রেলিয়া বলো, কানাডা বলো, আমেরিকাতে বিভিন্ন স্ট্রাকচার আছে যেখানে কিন্তু কোনো আরসিসি ওয়ার্কই নাই। তাহলে সেখানে কি করে? এই যে রডটা বা স্টিলটা পানির শত্রু, তাহলে তারা একটা কি করে? তারা যেটা করছে যে পানি কি করে, পানির কাজটা কি? রডটাকে ধীরে ধীরে কি ক্ষয় করে ফেলে, মরিচা ধরায়, মরিচা আস্তে আস্তে, মরিচা মানেই তো রডের একটা অংশ বের হয়ে আসা, তাই না? একটা অংশ বের হয়ে আসা। কি করে? পানিটা রডটা ক্ষয় করে। তাহলে আমরা যদি চিন্তা করি, একটা বিল্ডিং, একটা স্টিল আমি মাটির নিচে ঢুকালাম, আর পানির সঙ্গে সে সংস্পর্শে আসলে 5 বছরে কি পরিমাণ ক্ষয় করে, সেরকম করে 10 বছরে কতটুকু ক্ষয় করবে, 20 বছরে, 100 বছরে কতটুকু ক্ষয় করবে, 200 বছরে কতটুকু ক্ষয় করতে পারে পানি। একটা স্টিল পানির সংস্পর্শে আসলে 100 বছরে কতটুকু ক্ষয় হয়, সেই ক্ষয়টা যদি আমরা কনসিডার করে যদি আমি ওখানে স্টিলটা আমি ঢুকাই দিই, তাহলে কি হচ্ছে? ধরো যে 18 ইঞ্চি ডায়ামিটারের একটা স্টিল স্ট্রাকচার, 18 ইঞ্চি ডায়ামিটারের একটা স্টিল মেম্বার মাটির নিচে ঢুকাই দিলাম। যে নিচে পাইল করলাম আমি, পাইলের উপরে সরাসরি আমি স্টিল ঢুকাই দিলাম। তাহলে আমার যেখানে আমার ডিজাইনে যদি আসে যে 18 ইঞ্চি লাগবে,
18 ইঞ্চি আই শেপ হতে পারে, 18 ইঞ্চি বাই 6 ইঞ্চি বাই থিকনেস মনে করো যে 1 ইঞ্চি, এরকম যদি লাগে ডিজাইনে। এবং আমরা যদি এই স্ট্রাকচারটাকে 100 বছরের জন্য চিন্তা করি, আমাদের ক্যালকুলেশন থাকবে যে 100 বছরে একটা স্টিল পানির সংস্পর্শে আসলে কতটুকু ক্ষয় হয়, এটি বলে করোশন বলা হয়। হ্যাঁ, করোশন বলা হয়। কতটুকু ক্ষয় হয়, সেই ক্ষয় ধরে নিলাম যে 25 mm, ধরে নিলাম যে এখানে সে 4 mm ক্ষয় করতে পারবে। 100 বছরে পানির সংস্পর্শে আসলে 4 mm ক্ষয় করতে পারবে। তাহলে আমরা কি করব? আমাদের স্টিল যে স্ট্রাকচারে যে থিকনেসটা আছে, মেম্বারে বা প্লেটের যে থিকনেসটা আছে 25 mm আছে, সেটাকে আমি 29-এর সাথে 30 mm করে দেবো। আমি 30 mm যদি আমি করে দিয়ে যদি আমি ডিজাইন করি, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। এবং অনেক উন্নত বিশ্বে এই ধরনের অনেক স্ট্রাকচার আছে ডাইরেক্ট এটা স্টিল ঢুকাই দিচ্ছে, কিন্তু আমাদের দেশে এটা এখনও, আমার জানা মতে এখনও এটা প্রচলিত নয়। সুতরাং আমাদের দেশে যেটা প্রচলিত সেটা হচ্ছে মাটির নিচে যে ধরনের স্ট্রাকচার হোক না এখন, স্টিল স্ট্রাকচার হোক বা আরসিসি স্ট্রাকচার হোক, নিচে তো অবশ্যই আরসিসি স্ট্রাকচার হবে। তার উপরে আমরা একটা পদ্ধতির মাধ্যমে অ্যাঙ্করিং করে আমরা স্টিলের মেম্বারগুলোকে আমরা সেখানে আমরা এস্টাবলিশ করব। তো ফুটিংটা যখন ফুটিংয়ের উপর যখন লোডটা পড়ে, ফুটিংয়ের উপর লোডটা যখন পড়ে তখন কী হয়, ফুটিংয়ে ধরে নিচ্ছে 500 কিপ বা এখানে ধরে নিচ্ছে যে 500 টন লোডটা, 500 টন লোড এই ফুটিংয়ে কোথায় পড়বে? এই ফুটিংয়ের সেন্টারে পড়বে। তাহলে কী হবে? কিন্তু এই ফুটিংটা কার সাপোর্টে আছে? ফুটিংটা কিন্তু মাটির সাপোর্টে আছে। কী করবে? এই ফুটিংয়ের লোডটা, কলামের লোডটা, ফুটিংয়ে যে এরিয়াটা দিচ্ছে আমি, ফুটিংয়ে যে এই যে এরিয়াটা আছে, বড় এরিয়া, এই লোডটা কিন্তু টোটাল এরিয়াতে সে কিন্তু ট্রান্সফার করে দেয়। ট্রান্সফার করার পর সে আবার মাটিতে ট্রান্সফার করে দিচ্ছে, তাহলে খুব ইম্পর্টেন্ট, চিন্তা করো যে এটাকে আমি চাপ দিচ্ছি আর নিচে একটা কি আছে, নিচে কিন্তু মাটি থাকার কারণে এই ফুটিংটা কিন্তু মাটির নিচে ঢুকতে পারতেছে না। এই কথাটা ইম্পর্টেন্ট, ঢুকতে পারতেছে না। যদি ঢুকতে না পারে তাহলে কি হবে? ঢুকতে পারতেছে না। তাহলে কেন ঢুকতে পারতেছে না? মাটি বা সয়েল কি করতেছে? উপর দিকে প্রেশার দিচ্ছে, এটা আপওয়ার্ড প্রেশার বলে। মাটি যদি উপর দিকে প্রেশার না দিত তাহলে কি হতো? ফুটিংটা আস্তে আস্তে করে টিপে যেত। কিন্তু ফুটিংকে ডাবতে দেওয়া যাবে না। আমরা ধরে নেব আমরা ফুটিংটাকে এমন একটা লোকেশনে, এমন একটা জায়গায় আমাদের পরিচালক রকিব, তুমি আমাকে ওই নাম্বারে ফোন দাও, 01704196111 ফোন দাও। তাহলে এখানে বুঝতে হবে, এটা না বুঝতে একদম হবেই না যে আমি এখানে চাপ দিচ্ছে, নিচের দিকে চাপ দিচ্ছে, ফুটিং আবার কি করতেছে? মাটির ভিতরে ঢোকার চেষ্টা করতেছে, বাট মাটি কিন্তু তাকে ঢুকতে দিচ্ছে না। সে কী করতেছে? মাটি উপরের দিকে রিয়াকশন দিচ্ছে, তার মানে কি? তার মানে হচ্ছে পুরা ফুটিং জুড়ে উপর দিকে লোড আছে, কিন্তু কলামকে তো উপর দিকে তুলতে পারবে না। কলাম যদি উপর দিকে তুলতেও তাহলে বিল্ডিংয়ে মুভ করতো, কলাম কিন্তু উপরের দিকে যাবে না। কলামের জায়গায় ফিক্স থাকবে, কিন্তু কলাম ফুটিংটা উপর দিকে উঠতে ধরে সে কি করবে? সে দেখবে এরকম করে এবার এটা কলাম, হ্যাঁ, এটা লিফট জেল, খুব ভালো করে দেখবো আমরা। উপর থেকে লোড আসছে, কলাম নিচের দিকেও যাবে, উপর দিকেও যাবে না, ফুটিংও নিচ দিকে যাবে না। কারণ ফুটিং যদি নিচ দিকে চলে যায় বিল্ডিংটা ফেল করবে, পড়ে যাবে। তাহলে কি হবে? এই অবস্থায়, সাম্য অবস্থায় থাকতে গেলে খুব ইম্পর্টেন্ট বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, খুব ইম্পর্টেন্ট। তাহলে মাটি কিন্তু উপর দিকে চাপ দিবে,
উপর দিকে চাপ দেওয়াতে কি কলাম কিন্তু উপর দিকে উঠবে না, তাহলে কি হবে, এই যে অংশটা আছে না, এই অংশটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, মানে ভেঙে যাওয়ার চেষ্টা করবে, মোচড় এইদিকে হবে। খেয়াল করো, এইদিকে এটা চেষ্টা করবে। আর এই পাশে কি হবে, এই পাশে এই যে মাটিটা আপওয়ার্ড প্রেশার দিচ্ছে, আপওয়ার্ড প্রেশারের কারণে এটা কিন্তু এইরকম হচ্ছে। এইরকম হতে গিয়ে কি হচ্ছে, তার মানে এই অংশটা মোচড় খাচ্ছে, তার সাপেক্ষে ঘুরতে চাচ্ছে। এই যে কলামের যে আউটার লাইনটা আছে, আউটার লাইনে, কলামের সেন্টার না কিন্তু, কারণ আউটার লাইনের এখানে এর রেসপেক্টে সে কিন্তু এটা ক্যান্টিলিভার হয়ে যাচ্ছে। আমি কি বোঝাতে পেরেছি? তার মানে এই অংশটা হচ্ছে ক্যান্টিলিভার, এই অংশটা হচ্ছে ক্যান্টিলিভার, এই পাশে অংশটা হচ্ছে ক্যান্টিলিভার। সেরকম এটা যদি আরও এই পারে থাকে, তা পুরো চতুর্দিকে যে অংশটুকু আছে সেই অংশটুকু কিন্তু ক্যান্টিলিভার অংশ। আমি আমার এই লাইভ ক্লাসে আমি তোমাদেরকে অঙ্ক করে যদি শেখাতাম, অঙ্কে এটা শেখানো সম্ভব ছিল না, অঙ্কে আঁকানো সম্ভব ছিল, অঙ্কে কিন্তু আঁকানো সম্ভব ছিল, ড্রয়িং আঁকানো সম্ভব ছিল, কিন্তু এটি দেখানো সম্ভব ছিল না। এই জন্য আমার যে ক্লাস আছে, আমার ক্লাসে কি করি, আমি আমার চোখের সামনে যে মেম্বারগুলো বা অবজেক্টগুলো পাই, আমার মেয়ে বিশেষ করে আমার মেয়ের খেলনা, হ্যাঁ, এটা একটা ছিল চকলেটের বাক্স ছিল, এর ভিতরে এটা চকলেটের বাক্স ছিল, এটা একটা লোশনের কৌটো ছিল। আমি আমার সামনে যে অবজেক্টগুলো পাই, এই অবজেক্টগুলো দিয়ে আমি বাস্তবে ওই মেম্বারের উপরে কীরকম ইফেক্ট পড়ে আমি কিন্তু সেভাবে ক্লাসটা নেওয়ার চেষ্টা করি। শুধু কাগজে আঁকলাম, একে কিন্তু আমি করি না, বা আমার সে সুযোগটা নাই বলে হয়তো বা করি না, থাকলে হয়তো ওটাও করতাম, এটাও করতাম। এই জন্য আমি মনে করি যে এরপরে কেউ যদি না বোঝে যে এই অংশটা ক্যান্টিলিভারটা কেন হলো, এবার তুমি এটাকে উল্টাই দাও, এবার এটাকে উল্টাই দিলে কি হচ্ছে, এটা একটা কলাম, এটা একটা বিম চিন্তা যদি করি, বা এটাকে এর উপরে ছাদ আছে চিন্তা যদি করি, তাহলে ছাদের লোডটা কি আসতেছে, এই কলামের উপর আসবে। তাহলে এই ছাদের এখানে লোড থাকবে, এখানে কলাম যদি সরবে না, তাহলে এই ছাদটা কি এরকম পড়ার চেষ্টা করবে, এই ছাদটা তখন এরকম করে পড়ার চেষ্টা করবে, বা এটা যদি বিম হয় এই বিমটা এইভাবে পড়ার চেষ্টা করবে। তা এই জন্য কী বলছিলাম, যে একটা ক্যান্টিলিভার অংশে কী হবে, একটা সাপোর্ট থাকবে, সাপোর্টটা অবশ্যই ফিক্সড সাপোর্ট হবে, এবং একটা অংশ হ্যাঙ্গিং থাকবে, ঝুলন্ত থাকবে, যার মাঝে কোনো ধরনের সাপোর্ট থাকবে না। এই ধরনের স্ল্যাব হলে বলবো আমরা ক্যান্টিলিভার স্ল্যাব, এই ধরনের বিম হলে বলবো আমরা ক্যান্টিলিভার বিম। তাহলে আর এটা যদি চতুর্দিকে থাকতো, এটা বিমের মতো দেখা যাচ্ছে। আর এটা যেহেতু আমাদের ফুটিং, তার মানে কি, এটা আমরা স্ল্যাব বলবো, এটা আমরা একটা স্ল্যাব চিন্তা করবো। ঢালাই করলে কিন্তু দেখা 10 ফিট বাই 10 ফিট, 8 ফিট বাই 10 ফিট, এরকম এটা স্ল্যাব যদি চিন্তা করি, তাহলে এই যে কলাম থেকে, এটা কলাম, এই অংশটুকু ক্যান্টিলিভার স্ল্যাব, এই অংশটুকু ক্যান্টিলিভার স্ল্যাব, এই অংশটুকু ক্যান্টিলিভার স্ল্যাব, এই অংশটুকু ক্যান্টিলিভার স্ল্যাব। ক্যান্টিলিভার স্ল্যাবের ডিজাইন কি হয়, ক্যান্টিলিভার স্ল্যাবের যা ডিজাইন হয়, আমাদের ফুটিংয়ের ডিজাইনটা এক্স্যাক্ট তাই হবে। ফুটিংয়ের ডিজাইন অ্যাজ ক্যান্টিলিভার স্ল্যাব। আমরা যদি ক্যান্টিলিভার ফুটিং ডিজাইন করতে পারি, তাহলে আমরা অবশ্যই আমরা স্ল্যাব ডিজাইন করতে পারবো। ক্যান্টিলিভার স্ল্যাব যদি ডিজাইন করতে পারি, তো ক্যান্টিলিভার বিম ডিজাইন করতে পারবো। ক্যান্টিলিভার কনসেপ্ট একটাই, অর্থাৎ ফর্মুলা কোনো আলাদা কিছু নেই, ক্যান্টিলিভার ফর্মুলা একটাই, বিমে হলেও যা, ফুটিংয়ে হলেও তাই। শারমিন আনোয়ার মিতু, কেমন আছো তুমি চলে গেলা, আর কবে চলে গেলা, দেখা হচ্ছে না তোমার সাথে, আসলে ফোন দিও। মোহাম্মদ আবু শফিক ওয়াচিং, থ্যাংক ইউ। মিতু, তোমাকে থ্যাঙ্কস। ক্লাস ভালো লাগলে শেয়ার করে দিও, কমেন্টস করো। তাহলে একটা ফুটিং যদি আইসোলেটেড ফুটিং হয়, নট কম্বাইন্ড ফুটিং, যে দুইটা কলাম মিলে একটা ফুটিং আছে, তিনটা কলাম মিলে একটা ফুটিং আছে, তখন কিন্তু এটা না। যদি ইন্ডিভিজুয়াল একটা কলামের পিছন নিচে যদি একটা ফুটিং থাকে, তাহলে এই ফুটিংটা হবে আমাদের
ক্যান্টিলিভার স্ল্যাবের যা ডিজাইন হবে অ্যাজ লাইক তাই। লোডটা কী হবে স্ল্যাবে, যদি ক্যান্টিলিভার স্ল্যাব যদি হয়, ক্যান্টিলিভার স্ল্যাবের লোডটা হবে স্ল্যাব থেকে, ছাদ থেকে যে লোডটা আসছে সেই লোডটা দিয়ে আমাকে ক্যান্টিলিভার ছাদ ডিজাইন করতে হবে। বাট যদি ফুটিং যদি হয়, তাহলে এই ফুটিংয়ের উপর দিকে কে ঘোরার চেষ্টা করতেছে? নিশ্চয়ই মাটি। তো মাটির যে আপওয়ার্ড প্রেশারটা আছে, সেই মাটির আপওয়ার্ড প্রেশার দিয়ে আমাকে এটাকে লোড চিন্তা করতে হবে। আবার একটু বলি, এটা আমার ফুটিং, এটা আমার কলাম। আমি কিন্তু বলছি যে মাটি এদিকে প্রেশার দেয়, কারণ এ যখন ডাকতে চায়, ফুটিং যখন ডাকতে চায়, ডাকতে দেওয়া যাবে না স্ট্রাকচারে, ও ডাকতে চাবে, দেওয়া যাবে না, এটাই আমাদের কাজ। তাহলে ডাকতে যাওয়া যাবে না, মুভমেন্ট করতে যাওয়া যাবে না। মুভমেন্ট করতে গেলে বিল্ডিংটা ফেল করবে। অবশ্যই তখন কী করতে, মাটি তাকে উপর দিকে চাপ দেবে। তো মাটি যদি উপরের দিকে চাপ দেয়, তাহলে কী হবে? এটা ভেঙে যাবে, এটা ভেঙে যাবে, এরকম করে ভেঙে যাবে। আমার এটা যাতে না ভাঙে, এইটা যাতে না ভাঙে, এই ডিজাইনটা হলো আমার ফুটিং ডিজাইন। আর বোঝাতে পেরেছি? এটা যাতে না ভাঙে, এটা ভাঙতে গেলে কি হচ্ছে এখানে ইফেক্টটা আমি চমৎকার আমি তোমাকে দেখাতে পারবো। এটা যদি ভাঙতে চায়, তাহলে এটাকে আমরা এরকম চিন্তা করি, এটাকে আমরা বল এরকম করে চিন্তা করি। হ্যাঁ, এখানে আমাদের একটা থিকনেস আছে এইরকম করে, তাহলে আমি এটাকে ক্যান্টিলিভার অংশ চিন্তা করতেছি। কলাম আছে এখানে, হ্যাঁ, কলাম এখানে, কলামের ডানটুকু আমাদের ক্যান্টিলিভার, সেটুকু নিয়ে আলোচনা করতেছি। তাহলে আলোচনা যদি করি আমি, তো এটা এইরকম করে ভাঙার চেষ্টা করবে। তাহলে এই যে কলামের নিচে এই অংশটা, হ্যাঁ, এই অংশটা নিচে, এই যে নিচে, এই যেটা ঘুরতে চাইলো, তাহলে এই নিচে কি হলো, তাই না? আর উপরে কি হলো? কম্প্রেশন হলো। তাহলে আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম যে রডকে প্লেস করতে হয় শুধুমাত্র টেনশনের জায়গায়, কারণ যত টেনশন নিতে হবে সেই জন্য একটা মেম্বার সেটা হচ্ছে রড। টেনশনের জন্য রড আছে, আর কম্প্রেশনের জন্য কি আছে? কনক্রিট আছে। তাহলে এটা যদি আমাদের, কামরুজ্জামান কামাল, থ্যাঙ্কস ফর ওয়াচিং। তুমি প্রতিটা ক্লাসে আমার লাইভ ক্লাসে থাকো, হ্যাঁ, খুব ভালো লাগে তোমাকে আমার। আচ্ছা, এবার আমি অন্য এই চিন্তা করি যে এই না, এই জায়গায় টেনশনের জন্য কি, টেনশন যেখানে হবে সেখানে বলছে আমি রড দেবো। কোন পজিশনে রডটা দেবো? বলছি যে টেনশন জোন আউট থেকে ক্লিয়ার কভার বাদ দিয়ে তারপর রড ফেলতে হবে। আমি তো বাইরে দিতে পারবো না, বাইরে দিলে কী হবে? রডটা বায়ু এবং পানির সংস্পর্শে এসে রডটা নষ্ট হয়ে যাবে, খুব শর্ট টাইমে নষ্ট হয়ে। এই জন্য আমাদের একটা ক্লিয়ার কভার রাখতে হয়, একটা ক্লিয়ার কভার মানে সিসিউই, যেখানে শুধুমাত্র সিসি থাকবে, কনক্রিট থাকবে। সেটা ফুটিংয়ের ক্ষেত্রে কি আমরা বলেছি যে মাটির নিচে যেহেতু মেম্বারগুলো পানি এবং মাটির সংস্পর্শে থাকে, সেই কারণে এখানে ক্লিয়ার কভারটা একটু বেশি। কত? 3 ইঞ্চি। ম্যাক্সিমাম মেম্বারে শুধুমাত্র ওয়াটার রিজার্ভার বাদে, ওয়াটার রিজার্ভার এবং শেয়ার ওয়াল, কথা মনে রাখো শিক্ষার্থীরা, যে ওয়াটার রিজার্ভার এবং শেয়ার ওয়ালে 3 ইঞ্চি ক্লিয়ার কভার হয় না। কেন হয় না আমি একটু বলি। মনে করো যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, নর্মালি সেটার ওয়াল থিকনেস আমরা দিই 6 ইঞ্চি, 7-8 ইঞ্চি করে দিই। 8 ইঞ্চি যদি দিয়ে থাকি, আর যদি আমরা 3 ইঞ্চি করে ক্লিয়ার কভার দিই, তাহলে থাকে কতটুকু? 2 ইঞ্চি। তাহলে এখানে কী করতে হবে? তাহলে একটা লেয়ার রড দিতে হবে, এবং সেক্ষেত্রে এবং সেটা হয়ে যাবে, এবং 8 ইঞ্চি বা 6 ইঞ্চিটা সেন্টারে হয়ে যাবে। তোমাদেরকে সেদিন বলেছি যে একটা রড যদি আমরা, এটা যদি আমাদের একটা ইয়ে হয়, রেক্ট্যাঙ্গুলার কলামের সেকশন যদি হয়, তাহলে এটা সিজির সেন্টারে, এই সিজি থেকে একটা সুতা আমরা যদি চিন্তা করি, সেন্টার লাইন চিন্তা করি, এটাকে বলা হয় সেন্ট্রাল এক্সিস, অথবা আমরা ঠিক এই বরাবর, ঠিক সি থেকে সি বরাবর, অর্থাৎ ওই লাইন বরাবর যে দাগটা, যে এই বরাবর হোক
এই বরাবর হোক, ঠিক আছে, এইটাকে বলা হয়, এই ক্ষেত্রে এইটা হবে, এই লাইনটা হবে সেন্ট্রাল নিউট্রাল অ্যাক্সিস। আমরা এটা যদি ঘুরাই দেবো যখন, তখন এইটা হবে আমাদের সেন্ট্রাল অ্যাক্সিস, নিউট্রাল অ্যাক্সিস। নিউট্রাল অ্যাক্সিসে রডের কোনো প্রয়োজন নাই, মানে নিউট্রাল অ্যাক্সিসে রড দেওয়া আর রডটাকে পানিতে ফেলে দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। সেন্ট্রাল অ্যাক্সিসে, কথা মনে রাখো, সেন্ট্রাল অ্যাক্সিসে রড দেওয়া আর রডটাকে পানিতে দিয়ে বিল্ডিংটাকে ধপ্পাস করে ভেঙে ফেলে দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ নিউট্রাল অ্যাক্সিসে আর ওই যে মোমেন্ট যেটা আসে, টেনশন যেটা আসে, নিউট্রাল অ্যাক্সিসে মোমেন্ট ওই জায়গায় কোনো টেনশন কাজ করে না। টেনশন কাজ করে বটমে বা টপে, বটমে বা উপরের দিকে বা নিচের দিকে, উপরের দিকে বা নিচের দিকে। নিউট্রাল অ্যাক্সিসে কোনো পরিমাণ রড যদি কেউ দেয়, তাহলে আমি 8 ইঞ্চি জায়গা থেকে 3-6 ইঞ্চি ক্লিয়ার কভার রেখে দিই রডটা, তাহলে নিউট্রাল অ্যাক্সিসে রডটা পড়ে গেল। তো এই রডের কোনো মূল্য নাই, এটা দিলেও যা, না দিলেও তাই। এটাকে কিছুটা ইকোনমিক করার জন্য আমরা ইচ্ছা করলে 12 ইঞ্চি দিতে পারতাম, 12 ইঞ্চি আমরা কি আন্ডারগ্রাউন্ডার দিতে পারতাম, থিকনেস দিতে পারতাম। এটা অনেক কস্টলি হয়ে যাবে। তো এখানে আমাদের দেখা যায় যে এখানে আমাদের ক্লিয়ার কভার অল্প দেওয়া হয়, 3 ইঞ্চির চেয়ে কম দেওয়া হয়। আবার হচ্ছে শেয়ার ওয়ালের ক্ষেত্রেও না, শেয়ার ওয়ালে আমরা অবশ্যই 3 ইঞ্চি দেবো, শেয়ার ওয়ালের ক্ষেত্রে 3 ইঞ্চি দেবো। শুধুমাত্র আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারই আমরা কম দেব। এখন এটা যদি আমাদের কলাম হয়, তাহলে কি হচ্ছে, এই অংশটুকু, এই অংশ, এটা হচ্ছে ক্যান্টিলিভার, এটা টোটাল একটা ক্যান্টিলিভার সার। সহজ কথা, এই পুরোটা, এই যে ফুটিংটা একটা ক্যান্টিলিভার সার। এই ফুটিং ডিজাইন করতে হবে, মাটির যে প্রেশারটা তাকে দিচ্ছে, যে প্রেশারে আমার এই ফুটিংটা এরকম বাঁকা হবে, সেই লোডটাকে দিয়েই এই ফুটিংটা আমাকে ডিজাইন করতে হবে। আর যখন এটা ছাদ হবে, তখন এই ছাদের উপর যে লোডগুলো, মানুষের লোড, তারপরে সেলফ লোড, তারপর হচ্ছে আসবাবপত্রের লোড, হ্যাঁ, লাইভ লোড, ডেড লোড, যত ক্যালকুলেশন আছে, এই ছাদের লোডটা কনসিডার করে এটাকে কি করতে হবে, ছাদটা তখন ডিজাইন করতে হবে। তবে ডিরেকশনটা আলাদা। ছাদ যদি হয় তাহলে লোডটা আসবে এরকম করে, আর ফুটিং যদি হয় লোডটা আসবে এরকম করে। এই জন্য তাহলে যদি এটা ফুটিং হয়, কোথায় দেবো? ফুটিংয়ের ক্ষেত্রে রডটা ফুটিংয়ের ক্ষেত্রে রডটা যেহেতু রডটা এদিক থেকে আসবে, তার মানে রডটা আমরা দেব অবশ্যই বটমে রডটা দেবো। বটমে নিচ থেকে 3 ইঞ্চি ক্লিয়ার কভার রেখে তারপর রড আমরা প্লেস করব। আমি ডিজাইনটা করে কতটুকু রড লাগবে আমি এগুলো কনসেপ্ট আমি যাচ্ছি না, কারণ এগুলো হচ্ছে এই থিওরি যদি জানি, একটা সাইট ইঞ্জিনিয়ারের এই জিনিসগুলো ধরতে পারলেও অনেক। যেহেতু আমার সরঞ্জাম নাই, আমি ক্যালকুলেশন করে দেখাতে পারতেছি না, তো তারপর যতটুকু থিওরি আকারে করা যায় আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। আমি 2003 সালে আমি আমার লাইফে প্রথম একটা বিল্ডিংয়ের স্ট্রাকচার ডিজাইন করেছিলাম। হ্যাঁ, রিঙ্কু ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। নাদিয়া হাসান, থ্যাংক ইউ। আমি 2001-এ পাশ করার পর ঢাকা শহরে ঘুরতাম, আর বিল্ডিংগুলো দেখে আমার মনে হয় আমি কবে এই ধরনের একটা বিল্ডিং ডিজাইন করতে পারবো। এটা আমার একটা স্বপ্ন ছিল। হ্যাঁ, দেখ, আমি আমার লাইফটাকে, আমার প্রফেশনালিজম যেটা বলা হয়, আমি প্রথমে জব করতে শুরু করলাম। তোমরা অনেকে এই নাম জেনে থাকতে পারো। নাম হলো, আমি প্রথমে প্রাইভেট একটা কোম্পানিতে জব শুরু করার চেষ্টা করলাম। নাম হলো ট্রপিক্যাল হোমস লিমিটেড। আমি কাজ শুরু করলাম। প্রথমে আমি এস্টিমেটে জব করেছি। প্রথমে আমি এস্টিমেটর হিসেবে জব করেছি। এস্টিমেটর হিসেবে জব করার পর তারপরে এস্টিমেটের কাজটা শেখার পর আমার কাছে মনে হলো যে এখানে আমার থাকাটা ঠিক হবে না। তাহলে আমি আমার প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে সরাসরি বললাম যে স্যার, আমি তো এস্টিমেট, তবে হ্যাঁ, আমি আমার লাইফে অনেক অর্জন এই এস্টিমেটর হিসেবে যে কয়েকদিন 6 মাস কাজ করেছি। আমি এই 6 মাস কিন্তু আমি এস্টিমেটর হিসেবে কাজ করে আমি যা জিনিস শিখেছি, অন্য জিনিস কিন্তু অনেক সময় লাগে। যেমন ধরো যে এস্টিমেট করা, একটা এস্টিমেট, তখন কিন্তু আমি পাকা ছিলাম না, এস্টিমেটর পাকা ছিলাম না।
কিন্তু আমি ক্যালকুলেশনটা বুঝতাম, একটা বোঝার কারণে আমি খুব দ্রুত আমি শিখতে পারছি কীভাবে রড প্লেস করতে হয়, কীভাবে ক্লিয়ার কভার দিতে হয়, কত ইঞ্চি ক্লিয়ার কভার দিতে, আমাকে তো এগুলো হিসাব করে করে কিন্তু আমাকে এস্টিমেট করতে হয়েছে। হ্যাঁ, কী রড কতটুকু লাগবে, কতটুকু ল্যাপিং দিতে হয়, আমাকে ড্রয়িংগুলো তখন বুঝতে হয়েছে। আমি যখন এস্টিমেটর ছিলাম তখন আমি প্রথম ড্রয়িং স্টাডি করা শুরু করলাম। আমি তো পাস করার সময় আসলে তোমরা যেমন আমিও তখন তেমনই ছিলাম, এই জন্য যারা পাস করে আসে আমি তাদেরকে আমি দোষ দিই না। হ্যাঁ, তো আমি এস্টিমেটর 6 মাস কাজ করার পর আমি দেখলাম যে না, আমার আর এখানে থাকা যাবে না, তাহলে আমার কেরিয়ার যাবে না। তখন আমি চেয়ারম্যানকে বললাম, স্যার আমাকে একটা প্রজেক্টে দেন। আমার তো হয়ে তখন প্রতিষ্ঠানে এমডি বলে যে না, আমার প্রতিষ্ঠানে শত কোটি টাকার প্রজেক্ট, আমার এস্টিমেটে যদি এমন একজনকে দিলাম সে যদি ভুল করে তাহলে আমার কোটি টাকা লস হয়ে যাবে। হ্যাঁ, তখন আমি স্যারকে বলেছিলাম, স্যার এখানে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে রাখেন। আমাদের প্রতিষ্ঠানে তখন আমার আগে একজন এস্টিমেটর ছিল, আমি তার কথা বলেছি ওনাকে রাখেন, উনি অনেক এক্সপার্ট আছে এস্টিমেটে, আমাকে স্যার প্রজেক্টে দিয়ে দেন। উনি আমাকে সেদিন সঙ্গে সঙ্গে আমাকে প্রজেক্টে দিল। সেই প্রজেক্টে আমার প্রজেক্ট ইঞ্জিনিয়ার ছিলাম। সেই প্রজেক্টে আমার বর্তমান যে অফিসটা আছে সেই অফিসটা ওই বিল্ডিংয়ে আমার অফিসটা নিজে বানায় নিছি। হ্যাঁ, তখন আমি প্রজেক্টে গেলাম, এলিফ্যান্ট রোডের এখন যেটা অফিস সাহেরা প্রফেসর সেন্টার, এই প্রজেক্টের ইঞ্জিনিয়ার হিসেবে আমি জয়েন করলাম। জয়েন করার পর না, হ্যাঁ, জয়েন করার আগেই ডিউরিং এস্টিমেটর আমি তখন স্ট্যাট প্রো 2004 স্ট্যাট প্রোটা আমি শিখি। শেখার পর আমি ভালোভাবে আমি অনেক রাত জেগে আমি স্ট্যাট প্রোটা আমি দখলে নিয়েছিলাম। তখন চিন্তা করলাম যে আমি যখন জানি তো আমি মানুষকে শেখাবো। আমি শেখার পরে আমি তাকে বিজ্ঞাপন দিলাম যে স্ট্যাট প্রো শেখানো হয়, বিজ্ঞাপন দিলাম। তখন বিজ্ঞাপনের খরচ ছিল, একটা বিজ্ঞাপন 3 ইঞ্চি বা 4 ইঞ্চিতে খরচ হচ্ছে 4000 টাকা আমি দিলাম। আমি তখন 10টা স্টুডেন্ট পাইছিলাম। 10টি স্টুডেন্টের কাছ থেকে আমি 5000 টাকা করে নিচ্ছি। হ্যাঁ, 5000 টাকা নিয়ে আমি স্টার্ট করে ট্রেনিং শুরু করলাম। 2000 হলো 3 মনে হয়। হ্যাঁ, 2000 আমি 2001-এ পাস করার পর কিন্তু আমি জব স্টার্ট করছি 3-এ। তার আগে আমি টিউশনি করতাম, বাসায় গিয়ে পড়াতাম, আমার নিজের বাসায় ব্যাচ করে পড়াতাম, ভালো টাকা ইনকাম হতো। কিন্তু এই কারণে প্রথম 2টা বছর কিন্তু আমি বুঝতেই পারিনি ভালো টাকা ইনকাম করতাম প্রাইভেট পড়ায়। তারপরে দেখলাম যে না, প্রাইভেট তো আসলে কোনো কেরিয়ার হয় না, প্রাইভেটের টাকা আছে কিন্তু কেরিয়ার নাই। সেই কারণে 2-1টা টিউশনি রেখে আমি জবে গেলাম। যাই হোক, সে চাকরি করার অবস্থায় আমার কাছে, আমি যখন প্রজেক্টে যাইতাম, প্রজেক্টে যে ডিজাইন করছে তার সঙ্গে দেখা হতো, আলোচনা হতো। এই ফাঁকে প্রফেসর যখন চাকরি করতাম এস্টিমেটর হিসেবে, তখন সেখানকার যে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার তার সাথে আমার ভালো একটা সম্পর্ক তৈরি হয়। তার উপরে সময় দিতাম, আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করতাম। তো ওখানে আমি বের করছিলাম, আমি আমার থেকে বের করছিলাম যে আসলে তখন রডের দাম ছিল খুব কম, 17 টাকা পার কেজি, 17,000 টাকা টন ছিল। তখন আমরা হিসেব করে দেখলাম, অনেক ট্রায়াল অ্যান্ড এরর মেথডে আমরা দেখলাম যে আমরা যদি রড কম দিয়ে আমরা যদি কনক্রিট দেই তাহলে খরচ কম হয়। এটা এখনও তাই, এখন তো রডের দাম আরও বেশি, তো এখানে আরও সেভ হবে। সুতরাং আমরা যদি ইকোনমিক করতে চাই তাহলে রড কমায় দিয়ে আমাকে ডিজাইনটা করতে হবে কি কনক্রিটের উপর দিয়ে আমাকে ফেলতে হবে, কনক্রিটের। এবং এটা আমি এটা অনেক সময় করে থাকি। যাই হোক, আমি আমার প্রথম একটা বিল্ডিংয়ের স্ট্রাকচার ডিজাইন করি 2003 সালে করি। ট্রপিক্যাল হোমস লিমিটেডের একটা প্রজেক্ট, ট্রপিক্যাল সনি মতিঝিলে আছে। তো যাই হোক, প্রথম প্রজেক্ট স্ট্রাকচার ডিজাইন, তখন অনেক কিছু বাস্তবতার সাথে আমার বাস্তবতার দিক থেকে আমার জ্ঞান ছিল না। সেখানে ইকোনমিক চিন্তা বেশি করতাম, ভয়ে কাজ করতো। তারপরে হচ্ছে প্রেজেন্টেশন কেমন হবে সেটা কাজ করতো। অনেক ধরনের
একটা অবস্টাকল ছিল, যাই ওটা করতে গিয়ে কিন্তু আমি আসলে এই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারটা আমি আস্তে আস্তে আমি এটা ভালো হয়ে আসছে। ভালো সহজ করে এটা আস্তে আস্তে পাকা হয়েছি বা পোক্ত হয়েছি, বা এটাকে বলা হচ্ছে যে একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার। ওটা যদি না শুরু করতাম তাহলে কিন্তু এটা হতো না। তারপরে ইনশাল্লাহ অনেক বিল্ডিং ডিজাইন করছি আমি আমার তখন BDSTI নাম, BDSTI, বুলেট সরকার, থ্যাংক ইউ, বিল্ডিং ডিজাইন সফটওয়্যার ট্রেনিং ইনস্টিটিউট, BDSTI। এটার মাধ্যমে আমি যেহেতু স্টার্ট করে ট্রেনিং করাতাম, সেহেতু এটাই আমার ইয়ে ছিল, আমার কনসালটেন্সি ফার্ম নামও ছিল এটা। এই নামে আমার 2004 সাল থেকে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা। তার আগে আমি অ্যাকাউন্ট ছাড়াই নিজে ক্যাশ টাকা লেনদেন করে আমি কাজটা করছি। যাই হোক, ওই ট্রপিক্যাল সয়েল প্রজেক্টটা ছিল কিন্তু আইসোলেটেড ফুটিং, এবং আমি আমার লাইফে যত সয়েল টেস্ট রিপোর্ট দেখছি ওর চেয়ে ভালো সয়েল আমি পাইনি, ওটার চেয়ে ভালো সয়েল আমি পাইনি। তো বিল্ডিংটা করা আমাদের অনেক সহজ হয়েছিল, যদি সয়েল ভালো ছিল খুব। কিন্তু কাজ করতে গিয়ে দেখলাম কিছু অবস্টাকল থাকেই, আমাকে কিছু প্রবলেম করলেই আমাকে ডাকে, কিন্তু আমি তো কখনো আসলে প্রবলেম ফেস করিনি। মাটির দেখা গেল প্রজেক্টে একটা কূপ ছিল, সেই কূপে কীভাবে সলভ করব, এগুলো কিন্তু তখন এত ইউটিউব ছিল না যে ইউটিউবে আমরা হাসিব স্যার ভালো আছেন নাকি হাসিবুর, হ্যাঁ হাসিব স্যার, তো তখন কিন্তু এরকম ইউটিউবে এতটা টিউটোরিয়াল ছিল না। বা আমরা তখন কেবল তো 3 সালে মনে হয় না, 1-2 সালে মনে হয় ফার্স্ট মোবাইল ইউজ করি। তার শেখার কোথাও গেলে খালি বলতেন বই পড়েন, এরকম কিন্তু ছিল। এখন সারা বিশ্বের মানুষ কত সহজ করে দিচ্ছে, ইউটিউব নিজে যা জানে সেটা অন্যের সাথে শেয়ার করার জন্য ইউটিউব, ফেসবুক তো রয়ে গেছে। ইউটিউবটা সবচেয়ে ভালো ভিডিও টিউটোরিয়াল। তো যাই হোক, আমরা যখন ফুটিং ডিজাইন করবো তখন রডটা যদি এভাবে আসে, আমাদের রডটা নিচ থেকে 3 ইঞ্চি ক্লিয়ার কভার রেখে আমাকে রডটা দিতে হবে, আর উপরে কোনো তার এই বরাবর দিলাম। আমি যদি এটাও যদি হয় এই বরাবর যদি ক্যান্টিলিভার থাকে তাহলে এই বরাবরও হবে, এই বরাবর যদি এখানে ক্যান্টিলিভার যদি থাকে তার মানে চতুর্দিকটা ক্যান্টিলিভার হলে আমাদের 2 ডিরেকশনে 2টা রড হয়, এখানে 2 ডিরেকশনে রড হয়। এটাকে একটা জালি বলে, সিঙ্গেল জালি হয়। তো একটা রড থাকবে নিচ দিকে, একটা রড থাকবে উপর দিকে। যেদিকে মোমেন্ট বেশি মানে কি, এই লেন্থটা যদি এই লেন্থ যত বেশি হবে, যত বড় হবে, তত এই জায়গায় মোমেন্টটা তত বেশি হবে। যত বড় হবে তত মোমেন্ট বেশি হবে, যত ছোট হবে মোমেন্ট তত কম হবে। যত বড়, যে পাশটা যত বড়, এই যে মধ্যে স্কোয়ার ফুটিং কী হচ্ছে, চতুর্দিকে সমান থাকে। আর রেক্টেঙ্গেল ফুটিং যদি হয় তাহলে একদিকে কম থাকবে, আরেকদিকে বেশি থাকবে। যেমন এটার ক্ষেত্রে এখানে যদি আমরা কলাম চিন্তা করি, এই বরাবর বেশি আর এই বরাবর কম, তাহলে যে বড় লম্বা বরাবর রডটাকে বটম লেয়ার দিতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে লম্বা ডিরেকশনে যে রডটা হবে সেই রডটা থাকবে নিচে, আর তার অপোজিট ট্রান্সভার্স ডিরেকশনে অপোজিট ডিরেকশন যেটা সেটা হচ্ছে উপরে থাকবে। আমরা যদি ওটাকে নিচে দিই, কী হচ্ছে, প্রবলেম হয়ে যাচ্ছে যে আমার মোমেন্টটা বেশি। আমি যদি 1.5 ইঞ্চি জায়গায় যদি আমি 3 ইঞ্চি ক্লিয়ার কভার যদি করি, 3 ইঞ্চি জায়গায় আমার টপ লেয়ারটা দিতে আরও আমার প্রায় 1 ইঞ্চি চলে যাচ্ছে, তো আমার ক্লিয়ার কভার 4 ইঞ্চি হয়ে যাচ্ছে ওটার ক্ষেত্রে প্রায়। তাহলে ওরও কিন্তু টেনশন নেওয়ার ক্যাপাসিটি কমে গেল, ফিট ওই জায়গায় ক্র্যাক করার সম্ভাবনা আছে। এই জন্য ইম্পর্টেন্ট, লম্বা ডিরেকশনে যে রডটা হবে সেই রডটাকে আমাকে দিতে হবে অবশ্যই নিচে, তার উপরে দিতে হবে শর্ট ডিরেকশনটা। আর যদি এটা বোথ সাইডে যদি সেম হয়, সেই ক্ষেত্রে তো আমার টপ আর বটম বলে কোনো কিছু থাকবে না। তো এইটাই হলো আমাদের ফুটিংয়ের কীভাবে রড আমরা প্লেস করব। বাট ডিজাইন কী হবে, 16 মিলি রড দিয়ে ডিজাইন করবো না 12 মিলি রড দিয়ে ডিজাইন করবো নাকি 20 মিলি রড দিয়ে ডিজাইন করবো, এটা ডিপেন্ড করবে এই যে প্যাডেস্টাল কলামের উপরে কতটুকু লোড আছে সেটার উপর ভিত্তি করে কিন্তু এই সয়েলের কিন্তু আপওয়ার্ড প্রেশারটা হয়, ঠিক আছে। তাহলে আমরা ফিটিং সময় আরেকটু বলি, সেটা হচ্ছে এটা যদি আমাদের
এটা যদি আমাদের কলাম হয় এবং ফুটিং যদি হয়, আর এই যেহেতু এই বরাবর আমাদের কি হচ্ছে, বেন্ডিং হচ্ছে মোমেন্ট, এখানে এই জায়গায় ক্র্যাক যাতে না করে সেই কারণে কি হচ্ছে, আমাদের টপে, হ্যাঁ, যদি আমরা এরকম চিন্তা করি, ফুটিং কিন্তু দুই রকম করা যায়। আমরা এখানে কিন্তু দেখা যাচ্ছে কি এটাকে ইউনিফর্ম, টোটাল ডেপথ কিন্তু সেম, এখানেও যা বাহির দিকেও কিন্তু ডেপথ সেম। এটা কিন্তু আমাদের এটা ইনক্লাইন কমানো যায়, কিন্তু এখানে আমরা ইচ্ছা করলে এখান থেকে একটা অংশ কেটে ফেলে এটাকে আমরা ট্রায়াঙ্গেল করতে পারি, আমরা। সেক্ষেত্রে কী হয়, এটা ইকোনমিক হয়। আর টোটাল যদি এরকম সেম দিই তাহলে অনেক খরচ বেড়ে যাবে, সে কারণে আমরা এখানে অনেক সময় এখানে কেটে দিই। তা এই যে ফুটিং কলাম থেকে কতটুকু পরে কাটবো, আমি পার্সিংটা বন্ধ করে দেবো, আর নিচ থেকে কতটুকু উপর পর্যন্ত একটা স্লোপ করে দেবো আমি। এই স্লোপটা হবে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আমাদের সব জায়গায় কিন্তু ক্লিয়ার কভার মেনটেন করতে হবে। এখানে ক্লিয়ার কভার মেনটেন করতে গেলে আমার এখানে যে রডটা থাকবে, রড থেকে নিচে থাকবে 3 ইঞ্চি, রডের উপর থেকে থাকবে 3 ইঞ্চি, তাহলে 3, 3, 6 ইঞ্চি, আর রডের যে ডায়ামিটারটা তাহলে 7 ইঞ্চি মিনিমাম। এখানে কমপক্ষে এই বটমে, এটা যদি আমরা এরকম চিন্তা করি, এখানে 7 ইঞ্চি পর এটা এরকম করে আমরা কেটে, এভাবে কেটে স্লোপ করে কেটে এখানে যাবো। এখানে এই জায়গায় কোথায় শেষ করবো, আমরা শেষ করব হচ্ছে এই যে কলাম থেকে বলা হচ্ছে যে এই ফুটিংয়ের ডাইমেনশন একটা আছে, আমরা বলি ফুটিং ডেপথ ডি, মানে টি, ক্যাপিটাল টি, ফুটিং ডেপথ। একটা আছে যে ইফেক্টিভ ডেপথ, এটা ফুটিংয়ের জন্য ইফেক্টিভ ডেপথ আছে, বিমের জন্য ইফেক্টিভ ডেপথ আছে, স্ল্যাবের জন্য ইফেক্টিভ ডেপথ আছে। ইফেক্টিভ ডেপথ আর হচ্ছে টোটাল ডেপথ, দুটার মধ্যে পার্থক্য হচ্ছে ক্লিয়ার কভার প্লাস যেটা মেইন রড থাকবে সেই রডের সেন্টার পর্যন্ত, অর্থাৎ 3 ইঞ্চি পর আমার 20 মিলির যদি রড হয়, তা 20 মিলির রডের ডায়ামিটার হচ্ছে 10 mm, রেডিয়াস 10 mm প্লাস 3 ইঞ্চি ক্লিয়ার কভার, তাহলে 3 ইঞ্চি মানে 75 mm প্লাস 10 inch 85 mm হবে। 85 mm বাদ দিয়ে টোটাল ডিএফ যদি আমাদের 12 ইঞ্চি হয়, নর্মালি এটা 3 ইঞ্চি, এটা হবে হচ্ছে 3.5 প্রায় 85 হলে 25 mm বাদ দিতে হবে। আমাদের 20 ইঞ্চি থেকে আমাদের প্রায় 3.5 ইঞ্চি মতো বাদ দিলে যেটা হয় সেটা হবে হচ্ছে ইফেক্টিভ ডেপথ। এই ইফেক্টিভ ডেপথ যেটা হয়, একটা ফুটিংয়ে ইফেক্টিভ ডেপথ থাকবে ফুল ডেপথ থেকে 3.5 ইঞ্চি, অনেক সময় 3 ইঞ্চি যদি আমরা বাদ দিই কোনো অসুবিধা নেই, কিছু ক্ষেত্রে 3 ইঞ্চি বাদ দিলে কোনো সমস্যা নেই। এখান থেকে আমরা সেই D/2, এই ডি হবে যা D/2 দূরত্ব গিয়ে তারপরে আমরা কী করবো, স্লোপ করে দেবো। এটা অনেক সময় এটাকে D/2 না করে ডি পর্যন্ত করা হয়। D/2, এই যে D/2 যে একটা অংশ আছে, যে এখান থেকে D/2-তে গিয়ে যে লাইনটা পাবো আমি, এটি হলো ক্রিটিক্যাল সেকশন। ফুটিংয়ের জন্য এটা ক্রিটিক্যাল সেকশন, এই জায়গায় ক্র্যাক হওয়ার চান্স সবচেয়ে বেশি। এই জন্য আমরা ডি পর্যন্ত গিয়ে তারপর কিন্তু আমরা স্লোপ করে দেবো, এটা মনে রাখতে হবে, ডি পর্যন্ত গিয়ে স্লোপ করে দেবো। আচ্ছা, বন্ধুরা, তোমাদেরকে আমি একটু খবর জানিয়ে দিই, আজকে বাংলাদেশের খবর জানিয়ে দিই। গাজীপুরের 57টি ওয়ার্ড লকডাউন, লকডাউন, অতি জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরে বাইরে যেতে পারবে না। তোমরা আজকে জানো, আজকে আমাদের বাংলাদেশে IDCR যে যত সংখ্যক স্যাম্পল টেস্ট করেছে তার মধ্যে থেকে 41 জন COVID-19 সংক্রান্ত, এবং আমাদের 5 জন মানুষ আমাদের মাঝ থেকে নেই, তারা হারিয়ে গেছে, মৃত্যুবরণ করেছে। তাদের জন্য আমাদের আত্মার মাগফিরাত কামনা করবো আমরা। আল্লাহ যাতে তাদেরকে ব্যস্ত করুক। তারা জানি না তাদের মৃত্যুর পরে কোথায় কী হবে, তাদের কবর দেওয়া হলো, এটা আসলে বর্তমান সময়ে। তাপস স্যার, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? আমি স্যার একটু জ্ঞান দিতে চাই স্যার। আমি আমার স্টুডেন্ট পুলিশ বা সিভিল ইঞ্জিনিয়ারদেরকে একটু জ্ঞান দিতে চাই, সে জ্ঞান দিচ্ছে স্যার, দোয়া করবেন। তো আসলে এই সিচুয়েশনে
একটা মানুষ এই সিচুয়েশন যদি কোনো একটা মানুষ নর্মাল অসুস্থ যদি হয়, তাহলে তার চিকিৎসা কেমন কী হবে, তার কোথায় ডেড বডি কী হবে না, এটা আসলে খুবই একটা কষ্টদায়ক এবং এটা বিশাল একটা মর্মান্তিক বিষয়। আমরা চিন্তা করি যে কী হবে আমাদের, আমি অসুস্থ হয়ে গেলে আমাকে কিন্তু কেউ দেখতে আসবে না। মানুষ সামাজিক জীব, এই কথা কিন্তু কোভিড-19 জন্য কিন্তু মানুষ সামাজিক জীব নয়, মানুষ তার নিজের জন্যই। সে অসুস্থ হলে কেউ তাকে দেখতে আসবে না। এই জন্য আমরা নিজেরা সেফ থাকার চেষ্টা করি, আমরা যাতে আমার কারণে যাতে অন্যের না হয়, তাহলে আর আমার হবে না। এই ফর্মুলাটা আমরা মেনটেন করব, এই আশা রাখছি। তো ফুটিং আসলে একটা পড়াতে গেলে কিছু মিসিং হয় বা কিছু জিনিস আছে যেগুলো এক্সাম্পল হিসেবে হয়তো আনা যায়, কিছু আনা যায় না। যাই হোক, আমি কি যেন বলতে চাইছিলাম মনে আমি ভুলে গেছি। যাই হোক, যদি মনে হয় আবার আমি বলব। এই ফুটিং ডিজাইনটা আমি এখানে ফুটিংয়ের সাইজটা কি মনে পড়ছে যে আমি এখন তোমাদেরকে বলতে চাই যে এই যে ফুটিংটা হবে, এই ফুটিংয়ের সাইজটা কত হবে। এই কাজটা আমরা মুখে করতে পারি, এটার জন্য কোনো হোয়াইট বোর্ডের প্রয়োজন নাই। আমি যদি চাই যে এই ফুটিংয়ের আমি সাইজ নির্ণয় করব, এটা একটা ফুটিং, এই ফুটিংটা এই মাপ আর এই মাপটা আমি বের করতে চাই। দ্য সাইজ, নট ডেপথ নেই, যে কতটুকু এখানে 1 ফিট আছে না 18 ইঞ্চি 14 ইঞ্চি, ডেপথ কিন্তু না, শুধুমাত্র এই সাইজটা। এটা বের করার জন্য কি লাগবে, আমার এর উপরে যে কলামটা আছে এটাকে বলবো আমরা প্যাডেস্টাল কলাম। এই প্যাডেস্টাল কলামের উপর যে লোডটা পড়বে, সেই লোডটা, এই লোডের সাথে আমাদের ফুটিংয়ের যে সেলফ ওয়েট আছে, কারণ এই ফুটিংও তো ম্যাটেরিয়ালের উপর লোড ফেলছে নাকি, এই জন্য ফুটিংয়ের যে লোডটা আছে সেটা আমরা যদি জানি না, সেহেতু আমরা বলতে পারি যে এর উপরে যে পরিমাণ লোড আছে তার সম্ভবত ওটা, এবং এই ফুটিংয়ের উপর ফুটিং যখন ঢালাই হবে, ঢালাইয়ের পরেও তো আবার মাটি ভরাট হবে, তাই না? তার মানে এই ফুটিংয়ের সেলফ ওয়েট সাথে আবার এর উপরে আবার কিছুটা মাটির যে লোড আছে সেটা কিন্তু ফুটিংয়ের উপর অ্যাড হবে, এটাকে বলে সারচার্জ বলা হয়। এই লোডটাকে আমরা আইডিয়া করে ধরে নিই যে কলমের যে লোডটা আছে এখানে তার 10% হিসেবে আমরা ধরে নিই যে এখানে যদি 500 টন লোড আসে, তাহলে এর 10% 50 টন লোড আমরা এই ফুটিংয়ের সেলফ ওয়েট সাথে হচ্ছে আরও উপরে যে মাটি থাকবে তার ওয়েট মিলে আমরা এখানকার এই ফুটিংয়ের উপর লোডটা পড়তেছে হিসেবে আমরা চিন্তা করব। করার পরে আমাদেরকে জানতে হবে সয়েলের ক্যাপাসিটিটা কত, এখানে আমি কত ফিট নিচে আমি ফুটিংটাকে প্লেস করব, 5 ফিট নিচে না 10 ফিট নিচে, 15 ফিট নিচে বা 7 ফিট নিচে, এটা কিন্তু আমাদের স্ট্রাকচারাল যে ইঞ্জিনিয়ার উনি কিন্তু তার ড্রয়িংয়ে উল্লেখ করে দেবে যে ডেপথ অফ ফাউন্ডেশন, অর্থাৎ আমার যে বর্তমানে মাটির লেভেলটা আছে এই লেভেল থেকে কত ফিট নিচে আমার ফুটিংয়ের বটমটা বসবে। আমাদের বর্তমানে মাটির যে লেভেলটা আছে সেখান থেকে কত ফিট নিচে ফুটিংয়ের বটমটা বসবে, এটাকে বলা হয় ডেপথ অফ ফাউন্ডেশন, মানে এটাকে ফাউন্ডেশন ডেপথ বলা হয়ে থাকে। ঠিক আছে, স্মল ডি অথবা ক্যাপিটাল ডি দিয়ে আবার এখানে স্মল করে এফ লেখা হয়, ক্যাপিটাল ডি, ডেপথ অফ ফাউন্ডেশন। এই ডেপথ অফ ফাউন্ডেশন মানেই বুঝতে হবে যে মনে করো যে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল থেকে আমি 7 ফিট 8 ফিট নিচে আমি আমার ফুটিংয়ের বটম হবে, তারা 8 ফিট মাটি আমাকে কাটতে হবে, 8 ফিট মাটি আমাকে কাটতে হবে, তারপর আমাকে এই ফুটিংটা বসাতে হবে। তা চিন্তা করে ফুটিংয়ের ওজন থাকবে, ফুটিংয়ের ওপর মাটি থাকবে, তার উপরে কলামের লোড থাকবে, তাহলে ওই 8 ফিট নিচে মাটিটা কি করবে, কলামের উপর লোডের উপর সাপোর্ট, ওটা কিন্তু মাটি কিন্তু সাপোর্ট, আমি আগে বলেছি সাপোর্টের কিন্তু কোনো ভূমিকা নাই, সাপোর্টকে যেমন মারবা ও তেমনই রিয়াকশন দেবে, একদম নিউটনস 3rd ল। সাপোর্ট কিন্তু নিজে কোনো অতিরিক্ত করার ক্ষমতা নাই, সাপোর্ট অতিরিক্ত কখনো কোনো পরিমাণ লোড দিতে পারে না, ওর উপর যে লোড আসবে ঠিক অপোজিট সে ওই লোডটা সে দেবে।
কি বোঝা গেছে কথাটা? সাপোর্ট এটাকে বলা হয় সাপোর্ট রিয়াকশন। জুলফিকার তারেক কেমন আছো? থ্যাংকস ফর ওয়াচিং। তার মানে আমি কী বললাম, যে যে কোনো ধরনের সাপোর্ট ওর উপর যদি লোড দেওয়া না হয় ও কিন্তু কারো ক্ষতি করবে না। ও উপচে এসে সে কিন্তু কোনো রিয়াকশন দেওয়ার চেষ্টা করবে না। ওর উপর হাত রাখো, হাতের যে লোডটা আসবে সেটুকু সে আবার তোমাকে দেবে, ওখানে যা করবা তাই হবে। সেরকম এই মাটির কিন্তু কোনো ক্ষমতা নাই, কিন্তু ক্ষমতা তখনই তৈরি হবে যখন ওর উপর লোড আসবে। তার মানে কলমের লোড, মাটির লোড এবং এই ফুটিংয়ের নিজস্ব লোড যে মাটির উপর পড়বে ওই পরিমাণ লোড আবার সে কী করবে, আপওয়ার্ড প্রেশার দেবে। না হলে তো সমান দিতে হবে। বেশি দিলে কী হবে, বেশি যদি দেয় মাটিটা তাহলে বিল্ডিংটা আস্তে করে উপরের দিকে উঠবে, বিল্ডিং হোক এই ফুটিংটা হোক উপরের দিকে উঠবে, যেটা করতে দেওয়া যাবে না। এই ক্যারেক্টার যদি না থাকতো তাহলে পৃথিবীতে কোনো বিল্ডিং তৈরি হতো না। যদি সাপোর্ট রিয়াকশন যদি ইকুয়াল অ্যান্ড অপোজিট না হতো তাহলে পৃথিবীতে কোনো বিল্ডিং বা স্ট্রাকচার তৈরি হতো না। তাহলে আমরা দেখব যে এই সয়েলটা তাহলে এই আটপিট সয়েলটা নিশ্চয়ই একটা ক্যাপাসিটি আছে, যার বেশি সে নিতে পারবে না। এটা কিন্তু বেশি নিতে পারবে না। যখন সে বেশি নিতে পারবে না তখন আমাকে কিন্তু ওই জায়গায় আর ফুটিংটা দেওয়া যাবে না, ওই জায়গায় আর ফুটিংটা দেওয়া যাবে না। তখন বুঝতে হতো আমার এখানে যে লোকটা আছে সেটা কত ফিট ডেপথের মাটি নিতে পারে। আর যদি নিতেও পারে, নিতে গেলে কি হয়, তখন এই ফুটিংয়ের সাইজটা কম বা বাড়াতে হয়। একটা মাটির যদি ক্যাপাসিটি কম হয় তাহলে ফুটিংয়ের সাইজ বাড়ায় দিয়ে আমাকে সেই ডিজাইনটা করতে হয়। আর মাটির ক্যাপাসিটি যদি বেশি হয় তাহলে ফুটিংয়ের সাইজটা কম হয়। বুঝতে পারছি? মাটির ক্যাপাসিটি যদি কম হয় তাহলে ফুটিংয়ের সাইজ বেড়ে যায়, কিন্তু তারপরেও সে কিন্তু উপর দিকে ধাক্কা দেবে না, ঠিক আছে? আর মাটির ক্যাপাসিটি যদি অনেক বেশি হয় তাহলে ফুটিংয়ের সাইজটা কম লাগে, সেক্ষেত্রে ইকোনমিক হয়। এই জন্য ভালো মাটি খরচ কম। আমরা অনেক সময় অনেক কম দামে জমি কিনি, দেখা যাচ্ছে যে এমন একটা জমি কিনলাম যে 50,000 টাকা শতাংশ বা 2 লাখ টাকা 5 লাখ টাকা শতাংশ, কিন্তু একটু ভালো একটা অন্য একটা জায়গায় গিয়ে দেখা গেল ওটা 7 লাখ 8 লাখ টাকা শতাংশ, বাট ওখানে পাইল লাগলো না। আর কম 2 লাখ টাকা কমের কারণে কি পাইল লাগলো। তাহলে দেখা গেলো যে আসলে বিল্ডিং করতে গিয়ে যে কম টাকায় কিনলো, আর পাইল করার কারণে খরচটা একটু বেড়ে যাওয়ার কারণে আসলে সমান সমান। যে বেশি দামে কিনছে সে কিন্তু লাভবান, সে একটু ফ্রন্টে পাইছে, একটু ভালো জায়গায় পাইছে। আর যে কম দামে কিনছে সে কিন্তু ভিতরে পাইছে। আচ্ছা, তাহলে আমরা ধরে নিচ্ছি যে এই কলাম পেডেস্টাল কলামের উপর যে লোডটা আসছে, এখানে যে মাটি আছে ঠিক এই বড় মাটিটা আছে এবং এটার যে সেলফ ওয়েট সবগুলো যোগফল 100 টন, এই লোডটা মাটিতে পড়বে। কিন্তু মাটির ক্যাপাসিটি হচ্ছে মাটির ক্যাপাসিটি ধরে নিচ্ছি যে 4 TSF। আমি বাড়াই ধরুন 4 TSF মাটি কিন্তু নর্মালি পাওয়া যায় না। আমি পাইছিলাম যে বলছিলাম যে টপিক হোমসের প্রথম বিল্ডিং সেটা 4 TSF পাইছিলাম আমি। হ্যাঁ, 4 TSF 4 TSF। তাহলে কি করতে হবে, টোটাল লোড যদি আমাদের 100 টন হয়, টন বলছে কিন্তু স্যার আমি বেশি বলা ধরনের 500 কিপ বলি, 500 কিপ যদি 500 আচ্ছা 100 টনই বলি, এখানে 100 টন লোড আসছে। আর এখানে যে ফুটিংয়ের যে নিচে মাটিটার ক্যাপাসিটি হচ্ছে 4 TSF। 4 TSF মাটি পাওয়া যায় না, এটা আমার মনে হয় 2 TSF ছিল, 2 দিয়ে গুণ করে 4 KSF আসছিল। 4 TSF মাটি পাওয়া যায় না, এটা রক ছাড়া হবে না। তাহলে আমাদের এরিয়া কি ফুটিং এরিয়া সমান ফুটিং এরিয়া সমান হবে হচ্ছে লোড ভাগ হচ্ছে সয়েলের ক্যাপাসিটি। যে 100 টন লোড বলছিলাম, 100 টন লোড ভাগ হচ্ছে এই সয়েলের যে ক্যাপাসিটি বলছিলাম 4 TSF। ওখানে 100 টন, ওখানে টন হতে হবে, আবার এখানে TSF মানে 4 টন পার স্কোয়ার ফিট। আর যদি বলি তাহলে 1000 টন মানে হচ্ছে 100 নাকি 1000 টন বলছিলাম,
1000 টন যদি হয় তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলে হবে 2000 কিপ। আর 2000 কিপ যদি হয় তাহলে এখানে 4 টনটা হয়ে যাবে 8 কিপ, ভাগ করতে হবে। তাহলে আমরা 1000 টন ভাগ 4 মানে কত? 250 কী হবে? যেহেতু TSF বেরিং ক্যাপাসিটি TSF টন পার স্কোয়ার ফিট, সেই কারণে এই লোডটাকে 1000কে 4 দিয়ে ভাগ করলে যেটা হবে 250 স্কোয়ার ফিট। 250 স্কোয়ার ফিট। এই ফুটিংয়ের সাইজ হবে 250 স্কোয়ার ফিট। লোডটা বেশি, 250 স্কোয়ার মানে কি 10 ফিট বাই 10 ফিট হলে তোমার হয় হলো 100 ফিট, 20 ফিট বাই 20 ফিট হলে হয় হলো 400 স্কোয়ার ফিট। তাহলে হবে না, 20 ফিট বাই 10 ফিট হলে হয় 200। তাহলে 20 ফিট বাই কত হয়? কত 250 করতে গেলে 20 ফিট বাই 15 করলে কত হয়? 300 ফিট। 20 বাই তাহলে হবে 12.5। একদিকে 20 ফিট আরেকদিকে হবে 12.5। আর যদি স্কোয়ার হয় তাহলে 250কে আমরা স্কোয়ার রুট করে ফেলব। 250কে আমরা স্কোয়ার রুট করে ফেলব। কীরকম? 15 15 225, 16 16 সামথিং, এরকম 16 16 বা 17 17 16 16 16 ফিট বাই 16 ফিট আসবে আমাদের। এই যে সাইজ দেখো, এটা হলো সাইজ, এটা ডিজাইন একটা পার্ট। বাট ফুটিংয়ের শুধু সাইজ দিয়ে হবে না, এই ফুটিংটা যাতে মাটিতে এই মুচড়ে পড়ে না যায়। এই যে এখানে যে আমি বলছিলাম ফুটিংটা যে এরকম হবে, এটা যদি না হয় সেজন্য আমাকে নির্দিষ্ট ফুটিংয়ের ডেপথ থাকবে এবং এই মোমেন্টটা এখানে টেনশন হবে, টেনশনটা যাতে না করতে পারে, হ্যাঁ, সেই কারণে এখানে রেইনফোর্সমেন্ট দিতে হবে। এই দুটো এটাকে বলে ডিজাইন। তার মানে ফুটিংয়ের ডিজাইনের ক্ষেত্রে আমরা সাইজ, 1 নম্বর সাইজ, ফুটিংয়ের ডেপথ বের করব এবং রেইনফোর্সমেন্ট আমরা বের করব। এই 3টা জিনিস বের করাটাকে বলা হয় ফুটিংয়ের ডিজাইন। আজকে এই পর্যন্তই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবা। আবার দেখা হবে আগামীকাল। অবশ্যই আমরা কলাম নিয়ে আলোচনা করব। আগামীকালকে আমরা কলাম নিয়ে আলোচনা করব। তোমরা যদি তোমাদের নির্দিষ্ট কোনো টপিকস চয়েস থাকে আমাদেরকে ফেসবুকে তোমরা আমাকে জানাবা, স্যার এই টপিক্সটা আলোচনা করেন। সেই টপিক্সটা সেই দিন হোক, সেই দিন টপিক্সের মধ্যে আলোচনার মধ্যে একটা অংশ হয়তো সেই এটা রাখলাম, টাইম রাখলাম, আমরা ইনশাল্লাহ করব। তো সবাই ভালো থাকবো। সবাইকে ইমেজ পলিটেকনিক ইনস্টিটিউট এবং আবুল হোসেন কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অনেক ধন্যবাদ।